জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশ জুড়ে চলছে দ্বিতীয় দিনের গণপরিবহন ধর্মঘট। জনদুর্ভোগ চরমে। রোববারের আগে প্রত্যাহার না করার ঘোষণা মালিক সমিতির। হাইড্রোজেন ফুয়েলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। বর্জ্য ও পানি থেকে উৎপাদনের গবেষণা প্রায় শেষ। চট্টগ্রামে ল্যাব স্থাপন আগামী বছর বাণিজ্যিকভাবে শুরু। প্রান্তিক জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনতে আজ থেকে 7 দিন কমিউনিটি ক্লিনিকে চলবে গণটিকাদান। দেয়া হবে সিনোফার্মের ভ্যাকসিন। একটু গন্ডাগার শিখতে পারলেই সে মিস্ত্রি, আর অনেকে আছে মনে করেন জাহাজ কোনো রকম একটু চালাইতে পারে, হেও সুকানি। নদীপথে আতঙ্ক, 7,000 অবৈধ বালখেড। অদক্ষ চালকের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা, ঝরে প্রাণ। বালু ব্যবসায়ীদের দৌরাত্মে আনা যাচ্ছে না নিয়ন্ত্রণে, বলছে বিআইডব্লিউটিএ। এবং হতদরিদ্রদের টার্গেট করে 10,000 টাকায় বাড়ি দেয়া সহ নানা লোভনীয় অফার হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। থানায় ভুক্তভোগীদের অভিযোগ, চক্রের মূল হোতাকে ধরতে অভিযান। ভোরের সময়ের সঙ্গে আছি আমি জাফর। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চলছে গণপরিবহন ধর্মঘট। হঠাৎই বাস চলাচল বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। নানা কাজে বাইরে বেরিয়ে চরম ভোগান্তিতে পড়েন অনেকে। যানবাহনে গুনতে হয় বাড়তি ভাড়া। এদিকে রোববারের আগে ধর্মঘট প্রত্যাহারের সুযোগ নেই বলে জানিয়েছে পরিবহন মালিক সমিতি। বারবার জনভোগান্তির কর্মসূচি দেয়ায় সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। ধামরাইয়ের চাকরি প্রার্থী শরীফুল ইসলাম সকাল 10:30টায় রাজধানীর আগারগাঁওয়ে কৃষি অধিদপ্তরের চাকুরির পরীক্ষা থাকায় বের হয়েছেন আগে ভাগেই। নানা ভোগান্তি সয়ে গাবতলী পর্যন্ত আসলেও গণপরিবহনের অভাবে কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়নি। এই পরীক্ষার দায়িত্ব নিবে কে? সরকার নিবে? এই যে এটা যে আন্দোলন হইতেছে, বাস শ্রমিকের আন্দোলন হইতেছে, কে দায় নিবে? জীবন তো আমার শেষ। শরীফুলের মতো নানা কাজে যারা বাইরে বেরিয়েছেন, গণপরিবহন না পেয়ে পথে পথে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। রাজধানীর টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস, ঢাকার বাইরে থেকে ঢোকেনি কোনো পরিবহন। টার্মিনাল গিয়েও বিপাকে পড়েন অনেকে। অনেক ভোগান্তি আসলে। এইভাবে হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যাবে সেটা তো আমরা জানি না। টাকা যদি ঘাট পর্যন্ত যে শেষ হয়ে যায়, তারপরে আমি ওইখান থেকে পরে আমি কোন টাকা দিয়ে যাব? এদিকে রাজধানীর ভেতরেও মোড়ে মোড়ে দেখা গেছে মানুষের ভিড়। গণপরিবহন না থাকায় রিকশা, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল দখলে নেয় রাজপথ। বাস না থাকার সুযোগে ভাড়া হাঁকা হচ্ছে কয়েক গুণ। আসার পর প্রায় 4-5 গুণ ভাড়া দিয়ে আমাদেরকে পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে। এই যে ওখান থেকে আসলাম রিক্সায়, আবার এখান থেকে সিএনজিতে যাইতে হবে। পরিবহন খাতে বিশৃঙ্খলা চলছে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, মালিক শ্রমিকরা নিজেদের স্বার্থে গণপরিবহন বন্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করছে। এদিকে পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, রোববারের আগে ধর্মঘট প্রত্যাহারের সুযোগ নেই। বিআরটিএ আমাদেরকে জানিয়েছে যে আগামী রোববারের সকাল 11টায় বসবে, এই বিষয়ে সিদ্ধান্ত নিবে। তাহলে আগামী রোববারের আগ পর্যন্ত তো এখানে মালিকদেরা যা কর্মবিরতি পালন করতেছে সেটা প্রত্যাহার করার তো কোনো সুযোগ আমি দেখি না। পরিবহন সেক্টরটা কত নাজুক অবস্থায় আছে, অভিভাবকহীন আছে এবং খণ্ডিত বিখণ্ডিত অনেক স্বার্থ গোষ্ঠী এটার সাথে জড়িত হয়ে তারা নিজেরা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য জনগণকে জিম্মি করছে। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মতো জনগুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করতে হবে পরিবহন ও যাত্রী প্রতিনিধিদের সাথে। একই সাথে জনভোগান্তির কথা মাথায় রেখে খুব শীঘ্রই গণপরিবহন স্বাভাবিক করার দাবি তাদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় লঞ্চ ও ট্রেনে বেড়েছে যাত্রীদের চাপ। কোনো ধরনের স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই গাদাগাদি করে গন্তব্যে রওনা দিচ্ছেন অনেকেই। জ্বালানি তেলের দাম বাড়ায় আজ থেকে লঞ্চ ভাড়াও বাড়ানোর দাবি জানিয়েছে মালিকপক্ষ। ধাক্কাধাক্কি করে কার আগে কে নিতে পারেন টিকিট নামের সোনার হরিণ, চলছে তারই প্রতিযোগিতা। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও টিকিট না পেয়ে ফিরে যেতে হয় অনেককেই। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় দিন শেষে রাতেও ছিল কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। আমরা একটা বিপদের মধ্যে পড়ে গেছি ঢাকা শহরে এসে। এখন বাসায় যাব কি করে? সিটবিহীন টিকিট চাচ্ছি, তারপরেও দিচ্ছে না, এখানে আমাদের ঢুকতেও দিচ্ছে না। রাতটাও মনে হয় আমাদের স্টেশনে থাকতে হবে। আবার যারা টিকিট পেয়েছেন তাদেরও অপেক্ষায় থাকতে দেখা যায় ট্রেনের জন্য। প্ল্যাটফর্মে ট্রেন আসা মাত্রই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। থাকার মতো কোনো অবস্থান না থাকে আমাদের আজকেই ফিরতে হচ্ছে। টিকিট পাইছি অনেক জোর জুলুমের পর।
একইভাবে এদিন লঞ্চেও ছিল মানুষের ঢল। দূরপাল্লার বাস বন্ধ থাকায় বরিশাল থেকে গাদাগাদি করে লঞ্চে ওঠেন ঢাকামুখী যাত্রীরা। যাকেই তৈরি আমাদের এটা যতই বাড়াক আমাদের যাওয়া তো মিস নেই। আমার অনুরোধ থাকবে জনসাধারণের আয়ত্তের ভিতরে যেন ভাড়াটা থাকে। ডিজেলের দাম বাড়ানোয় শনিবার থেকে লঞ্চের ভাড়া বাড়াতে সরকারের প্রতি দাবি জানিয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক সমিতি। অন্যথায় নৌযান চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পরিবহন ধর্মঘটে থমকে গেছে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ও পণ্য পরিবহন। এতে কন্টেইনার জটের পাশাপাশি একদিনই কমপক্ষে 30 কোটি টাকার ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। ফেরদৌস লিপির রিপোর্ট। স্বাভাবিক সময় সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারও 24 ঘন্টা সচল থাকে চট্টগ্রাম বন্দর, যেখানে প্রতি ঘন্টায় জেটি থেকে খালাস হওয়া পণ্য পরিবহন করে 200 থেকে 250 ট্রাক কাভার্ড ভ্যান। সেখানে ধর্মঘটের কারণে চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক বের হয়নি, ঢুকেওনি বন্দর গেট দিয়ে। এ অবস্থায় চলতে থাকলে একদিনে 20 থেকে 30 কোটি টাকার ক্ষতির পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্যের স্থবিরতার আশঙ্কা ব্যবসায়ীদের। পণ্য পরিবহন বন্ধ করা মানে এটা একটা নর্মাল স্ট্রাইকের চাইতে খারাপ, কারণ এই চট্টগ্রাম পোর্টে মাল আসছে, এখন পিক আওয়ার পিক সিজন বা অনেক কার্গো আসছে। এই মুহূর্তে যদি পণ্য পরিবহনটা বন্ধ থাকে তাহলে এটা দেশের অর্থনীতির উপর একটা বিরূপ প্রভাব পড়বে। ট্রাক কাভার্ড ভ্যান মালিকদের দাবি, নতুন জ্বালানি তেলের মূল্যে পণ্য পরিবহন ব্যয় গাড়ি প্রতি 2,500 থেকে 3,000 টাকা বেড়ে যাবে। আমাদের পরিবহন সেক্টরের নেতৃবৃন্দের সাথে আলাপ না করে হুট করে যে মূল্য বৃদ্ধি করেছে, এটাতে আমাদের ঢাকামুখী গাড়ি এবং চট্টগ্রামে যে গাড়িগুলো ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে আসা যাওয়া করবে 3 থেকে 3,500 টাকা আমাদের ভাড়া বাড়তি হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের এই তেলের দামটা যদি কমানোর ব্যাপারে যদি একটা সুরাহা না করে, আমরা হয়তো কঠোর আন্দোলনের দিকে আমরা যাব। এদিকে ধর্মঘটের সমর্থনে বন্দর এলাকায় সকালে পণ্যবাহী যান চলাচলে বাধা সৃষ্টি করে এই খাতের শ্রমিকরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রোববার বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে জানিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে তার বাসভবনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। আগামী রোববার বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি। জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরতেই সরকার অমানবিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাংলাদেশে ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হচ্ছে, পার্শ্ববর্তী ভারতে 5 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। যুক্তিটা কি দিয়েছে? আজকে পত্রপত্রিকায় বিভিন্ন যুক্তি দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন কমে গিয়েছিল তখনও যদি তুমি ভাড়া তেলের দাম বেশি নিয়েছো, কম দাও নাই, তাহলে কি করেছো? ওই টাকা চুরি করেছো। এখন আবার যেটা করছো সেটা আমাদের পকেট কেটে তোমাদের পকেট ভরাট করো। এদিকে ভারতের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর কথা বলা হলেও এখনও বাংলাদেশের চেয়ে 44 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। গত 3রা নভেম্বর কলকাতায় ডিজেলের মূল্য নির্ধারণ করা হয় 101.53 রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 124 টাকা। এতে ভারতের সঙ্গে বাংলাদেশের লিটার প্রতি দামের পার্থক্য দাঁড়ায় 59 টাকা। আর এতেই দেশ থেকে তেল পাচারের আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় বাড়ানো হচ্ছে ডিজেলের দাম। বাংলাদেশে ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হচ্ছে, পার্শ্ববর্তী ভারতে 5 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। 2013 সালে দেশে ডিজেলের মূল্য ছিল প্রতি লিটার 68 টাকা। পরে 2016 সালে 3 টাকা কমিয়ে লিটার প্রতি 65 টাকা দাম পুনর্নির্ধারণ করে বিপিসি। এরপর গত 5.5 বছরে দেশে ডিজেল ও কেরোসিনের মূল্য ছিল অপরিবর্তিত। তখনও ভারতে প্রতি লিটার বিক্রি হয়েছে 54.17 রুপি, অর্থাৎ 62.58 টাকায়।
এদিকে গত 5.5 বছরে প্রায় প্রতিদিনই ভারতে সমন্বয় করা হয় ডিজেলের দাম। সবশেষ চলতি নভেম্বরের 3 তারিখে কলকাতায় ডিজেলের মূল্য 101.53 রুপি নির্ধারণ করে সরকার। বাংলাদেশি মুদ্রায় ভারতে বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে 124 টাকায়। দেশে আগের দামের সঙ্গে পার্শ্ববর্তী দেশের দামের পার্থক্য দাঁড়ায় 59 টাকা। আর এতেই বিপুল বৈদেশিক অর্থ দিয়ে কেনা তেল বাংলাদেশ থেকে কম দামে কিনে ভারতে পাচারের আশঙ্কা দেখা দেয়। আমাদের দামের থেকে তাদের দাম বেশি দেখে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ তেল কিন্তু স্মাগল হওয়া শুরু করে দিয়েছে। আমরা বাধ্য হয়েছি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য প্রাইসে, এবং আমার মনে হয় না যে এটা খুব সহনীয় পর্যায়ে অ্যাডজাস্টমেন্ট থাকবে। আমরা আশা করছি যে এটা বেশি দিন থাকবে না। যদি কন্টিনিউ করে তাহলে আমাদের কন্টিনিউ করতে হবে। তবে এই জায়গাটায় বিশেষ করে যারা কৃষকের ব্যাপারে, যারা এই ডিজেলটা ব্যবহার করে, তাদের ব্যাপারে তো সরকার ভর্তুকি কম দাম রাখবে। বর্তমানে দেশে 15 টাকা দাম বাড়িয়ে প্রতি লিটার 80 টাকায় বিক্রির পরও ভারতে 44 টাকা বেশিতে বিক্রি হচ্ছে ডিজেল। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশে ডিজেলের দাম পার্শ্ববর্তী দেশের তুলনায় কম। এ নিয়ে কেউ বিভ্রান্তি ছড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি। 5.5 বছরে ডিজেলের কোনো মূল্যবৃদ্ধি করা হয় নাই, এবং চলতি অর্থবছরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেতে থাকায় বিপিসি প্রচণ্ডভাবে লোকসানের সম্মুখীন হয়। গত 1 বছরেই 1147 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। সবাইকে অনুরোধ জানাবো এই ব্যাপারে কোনো বিভ্রান্তি না ছড়ানোর জন্য, এবং এটার অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধি করার একটি সুযোগ হিসাবে কেউ যেন ব্যবহার না করে। তবে এ যেন মরার ওপর খাঁড়ার খান। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ে এমনিতেই নাভিশ্বাস, তার ওপর মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে বাড়ল জ্বালানি তেল আর এলপিজির দাম। জীবনযাত্রার হিসেব নিকেশের ছক কষতেই এখন দিশেহারা সাধারণ মানুষ। গত 5 মাসে 56% দাম বাড়া এলপিজির তেজি ভাব কোথায় গিয়ে থামে সেটি এখনই ভাবাচ্ছে ব্যবহারকারীদের। রাজধানীর মিরপুরের 22 টিকির বাসিন্দা মৌসুমী ইসলাম। বাসায় সংযোগ থাকলেও প্রায় সময় মিলে না গ্যাস, তাই বাধ্য হয়েই ব্যবহার করতে হচ্ছে এলপিজি। কিন্তু প্রতি মাসেই লাফিয়ে বাড়ছে জ্বালানি এ পণ্যটির দাম, আর তাতেই কপালে পড়েছে চিন্তার ভাঁজ। 1350 টাকা মানে সমর্থর বাইরে। যদি এটা সরকার আরও কমায় আনতো, 850 টাকা হতো, সেক্ষেত্রেও আমরা কোনো রকম কষ্ট করে হলেও চলে যেতে পারতাম। এটা না কমে আর এটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে দিনকে দিন। জানি না এটা কত যায় ঠেকবে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে গত 5 মাসে দেশে এলপিজির দাম বেড়েছে প্রায় 56%। সেক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা আবাসিকে এলপিজি ব্যবহারকারী সবাই আছেন দুশ্চিন্তায়। কিভাবে জীবনযাত্রার ব্যয় মিটবে সেই ভাবনেই যেন দিশেহারা। 1 মাস পর পরে দাম বাড়তেছে। এইভাবে গ্যাসের দাম বাড়লে আমরা আসলে চলা খুবই কষ্ট হয়ে যায় আমাদের পক্ষে। মনে করেন যে আপনার গ্যাস বিল বাড়ছে, আমাদের বেতন তো বাড়ে নাই। আমাদের হিসাবের বাইরে চলে যাচ্ছে, আমাদের খাওয়াই সব কষ্ট হয়ে যাবে। পিঠ দেওয়ালে ঠিক গেছে, এখন আমরা মনে করেন যে পারতাছি না। এদিকে জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে ধর্মঘটের কারণে পেট্রোল পাম্পে ডিজেল নিতে দেখা যায়নি কোনো গণপরিবহনকে। তবে কাভার্ড ব্যান্ড কিংবা ডিজেলের অন্য গ্রাহকরা বললেন দামের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। যে জায়গায় খরচা বাড়বে, খরচার কথা লাভ হইব, বাধ্য হয়ে চালাইতে হইব আমাকে। আমি বাসায় বলতে পারুম না যে কি অবস্থা আমাদের। 400 টাকা 500 টাকা টিপ মারি, এতে যদি আমরা 1 লিটার তেলে যদি 15 টাকা বাড়তি দিয়া ভরি, আমরা গরিবেরা কি খাবো? বুধবার মধ্যরাতে ডিজেল ও কেরোসিনের দাম 65 টাকা থেকে 1 লাফে 23% বাড়িয়ে 80 টাকা করা হয়। আর বৃহস্পতিবার 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 54 টাকা বাড়িয়ে 1313 টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পরিবহন খাতে মানুষের জিম্মি দশা কাটাতে উদ্যোগ নেই বিআরটিসির। ঢাকার 7টি ডিপোতে বিকল হয়ে পড়ে আছে সম্প্রতি কেনা সংস্থাটির শতাধিক যাত্রীবাহী বাস। মেয়াদ থাকা সত্ত্বেও শুধু মেরামতের অভাবে কোটি কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ স্থায়ীভাবে অকেজো হয়ে পড়ছে বলে মত ডিপো কর্মচারীদের। নাজমুস সালিহির রিপোর্ট। রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসির বাস ডিপো। দাঁড়িয়ে থাকা বাসগুলোকে সচল মনে হলেও এগুলো পড়ে আছে বিকল হয়ে। বাসগুলো খুব বেশি দিন আগের কেনা নয়, শুধুমাত্র মেরামতের অভাবে দিন দিন স্থায়ীভাবে অকেজো হওয়ার পথে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। শুধু এই ডিপোতেই নয়, রাজধানীতে বিআরটিসির 7টি ডিপোতে এভাবে নষ্ট হচ্ছে শতাধিক যাত্রীবাহী বাস। ভেঙে পড়তে শুরু করেছে মূল অবকাঠামো, নষ্ট হওয়ার পথে মূল্যবান সব যন্ত্রাংশ। গাড়িগুলো 812 সালে ছাদ এবং সামনে পিছনে ফাইবার থাকার কারণে পানি পড়ে,
আর অল্পতেই নষ্ট হয়ে যায়। টায়ারগুলো অনেকে মানে বসে থাকা নষ্ট হয়ে গেছে, ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে। অথচ সড়কে বাসের জন্য রীতিমতো যুদ্ধে নামে মানুষ। প্রায় 2 কোটি মানুষের ঢাকায় গণপরিবহন সংকট দীর্ঘদিনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর বাস দেখলেই শুরু হয় হুড়োহুড়ি। প্রতিদিন বাসের জন্য সকালে যুদ্ধ করতে হয় এবং আসার পথে একই অবস্থা। বাস তো পাওয়া যায় না ঘন্টার পর ঘন্টা, এটা তো স্বাভাবিক হয়ে গেছে এখন। প্রচুর ভিড়, মানে আমি যে দাঁড়াবো সেই অপশনটুকু হয়তো বা থাকে না। বিআরটিসি বাসের সংখ্যা খুবই কম এবং পাওয়া খুবই দুষ্কর। বিআরটিসিও স্বীকার করছেন সময় মতো মেরামতের অভাবে যাত্রী সেবাই কেনা হলেও মুখ থুবড়ে পড়েছে বাসগুলো। অল্প সময়ের মধ্যে এগুলো সচল করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে চেয়ারম্যান বলছেন কিছুটা হলেও যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে। আমরা কিন্তু এখন বদ্ধপরিকর যে আমরা এই গাড়িগুলা যদি একবারে আমাদের মিনিমাম প্রফিটও হয় আমরা সেগুলোকে উঠাবো। বিকল বাসগুলো চালু হওয়ার আগেই নতুন করে আরও 300টি উন্নত প্রযুক্তির সিএনজি চালিত বাস কেনার প্রকল্প নিয়েছে বিআরটিসি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিশ্বের উন্নত অনেক দেশকে পেছনে ফেলে হাইড্রোজেন ফুয়েল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামে নিত্য ব্যবহার্য বর্জ্য এবং পানি থেকে হাইড্রোজেন ফুয়েল উৎপাদনের গবেষণা এখন শেষ পর্যায়ে। এজন্য জাপান থেকে নিয়ে আসা হয়েছে বিশেষ গাড়ি। আগামী বছরই হাইড্রোজেন ফুয়েলের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে বলে জানালেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় কমলদের রিপোর্ট। বাংলাদেশ সরকারের বিশেষ অনুমতি নিয়ে জাপান সরকারের সহযোগিতায় গত মাসে চট্টগ্রামে আনা হয়েছে হাইড্রোজেন ফুয়েল চালিত এই গাড়িটি। এই গাড়ি সামনে রেখে চলছে হাইড্রোজেন ফুয়েল উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতি। তৈরি করা হয়েছে বিশেষ ল্যাব, স্থাপন করা হয়েছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি। এই হাইড্রোজেন একটি বিকল্প জ্বালানি হিসাবে আমাদের সে পরিপূরক জ্বালানি হিসাবে কাজ করবে এবং সেক্ষেত্রে বাংলাদেশ বড় ধরনের একটা জ্বালানি পাওয়ার সুযোগ রাখে। বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণাগারে 2018 সাল থেকে শুরু হয় হাইড্রোজেন ফুয়েল উৎপাদন ও গবেষণা সংক্রান্ত এই প্রকল্পের কাজ। এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে নিত্য ব্যবহার্য বর্জ্য থেকে হাইড্রোজেন ফুয়েল উৎপাদন করা হচ্ছে। আগামী বছরই পানি থেকে উৎপাদন করা হবে হাইড্রোজেন ফুয়েল। সেখান থেকে উৎপাদিত ফুয়েল সরবরাহ করা হবে বিভিন্ন যানবাহনে। দৈনিক বর্জ্য এবং বায়োমাস থেকে আমরা এবং পানি থেকে আমরা এই হাইড্রোজেনটা তৈরি করব এবং এই হাইড্রোজেনটা মজুত করে পরবর্তীতে গাড়ি এবং অন্যান্য স্টেশনারি ফুয়েলের জন্য আমরা এটা ব্যবহার করব। সাধারণত 1 লিটার পেট্রোলে মাত্র 10 থেকে 15 কিলোমিটার যাতায়াত করা যায়। এক্ষেত্রে 1 কেজি হাইড্রোজেন ফুয়েলে 100 থেকে 130 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করা যাবে। খোদ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী নিজেই চড়ে দেখলেন হাইড্রোজেন ফুয়েল চালিত গাড়ির কার্যকারিতা। পানি থেকে মানে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা করে আমরা এটাকে হয়তো ফুয়েলটা এখান থেকে নিতে পারবো আর কি, বলে কষ্ট অনেক কমে যাবে। বাংলাদেশে পেট্রোল, ডিজেল, অকটেন, হাইব্রিড এবং ইলেকট্রিক চালিত গাড়ি ব্যবহার হচ্ছে। এইসব গাড়িতে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে পরিবেশ দূষণের মাত্রা ভয়াবহ। তবে হাইড্রোজেন ফুয়েল চালিত যানবাহন হবে একেবারেই পরিবেশ উপযোগী। জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য হাইড্রোজেন ফুয়েল নিয়ে বিশ্বের হাতে গোনা যে কটি দেশ গবেষণা করছে, বাংলাদেশ তার অন্যতম। সব কিছু ঠিক থাকলে আগামী বছরই হাইড্রোজেন ফুয়েল বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে। আর বাংলাদেশের জ্বালানি ইতিহাসে অন্যতম অংশ হয়ে থাকবে জাপান থেকে আনা এই গাড়িটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জাতির পিতার নাম আর মুছে ফেলা সম্ভব হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার রাতে লন্ডনে জাতির পিতার গোপন দলিলের ওপর সংকলিত বইয়ের ইংরেজি ভাষায় অনুদিত প্রকাশনার মোড়ক উন্মোচন করে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, কোনো মেজরের বাঁশির ফুঁতে স্বাধীন হয়নি বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চে যেসব গোপন নথি ছিল সেসব নিয়ে বই বাংলা ভাষায় প্রকাশের পর এবার বিদেশেও প্রকাশিত হলো ইংরেজি ভাষায়। সিক্রেট ডকুমেন্টস শীর্ষক এই প্রকাশনা ইংরেজি ভাষায় ছেপেছে ব্রিটিশ প্রকাশনা সংস্থা টেইলর অ্যান্ড ফ্রান্সিস। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে যার 7 খণ্ডের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। লন্ডনের বিখ্যাত পুস্তক প্রকাশক টেইলর অ্যান্ড ফ্রান্সিস বইটি প্রকাশের পর এই সংকলন আন্তর্জাতিক মান পেল জানিয়ে শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জাতির পিতার সংগ্রাম সম্পর্কে অবগত হওয়া যায়। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে পাবেন না
যে এগেনস্ট এনি লিডার, একটা নেতার বিরুদ্ধে তার দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটা কোনোদিন কেউ পাবলিশ করবে নিজেরা উদ্যোগী হয়ে, এটা হয় না। তা আমি রেহানা, বেবি মওদুদ আমরা বসে আলোচনা করে আমরা ঠিক করলাম, এবং আমি আলোচনা করলাম আমাদের ডক্টর ইনায়েতুর রহিম সাহেব, তিনি আপনার ডায়েরি নিয়ে কাজ করতেন, এবং ঢাকা ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু চেয়ার আমরা করেছিলাম, উনি রিসার্চ শুরু করেছিলেন। অবশ্য খালেদা যে ক্ষমতা এসে ওনা ওখান থেকে বের করে দেয়, উনি আমেরিকায় চলে যান। আমি মাঝে মাঝে আমেরিকায় চলে যেতাম এবং ওনার সঙ্গে বসে কাজ করতাম। এই ডকুমেন্টগুলি কপি করে একটা সেট আমি আমেরিকা ওনার কাছে দিয়ে আসি। এই সংকলনের মাধ্যমে নতুন প্রজন্ম ত্যাগের ইতিহাসের পাঠ নিতে পারবেন বলেও মনে করেন বঙ্গবন্ধু কন্যা। একজন মেজর কোন ড্রামের উপরে দাঁড়িয়ে একটা বাঁশি বাজালো আর দেশ স্বাধীন হয়ে গেল, এই ছিল ইতিহাস। 7ই মার্চের ভাষণ ব্যান্ড, তার ফটো ব্যান্ড, ওনার বক্তৃতা ব্যান্ড, এমনকি যে স্লোগান দিয়ে আমাদের স্বাধীনতা সেটাও ব্যান্ড বাংলাদেশে। আফটার 75 দ্যাট ওয়াজ দ্য সিনারিও, যে দে ব্যান্ড এভরিথিং। সো যখন এই বইটা বের হলো, এরপর থেকে কিন্তু লোকে অনেক কিছু জানতে পারলো। পরে অনুষ্ঠান স্থলে জাতির পিতার বিভিন্ন চিত্রকর্ম নিয়ে এক প্রদর্শনীও উদ্বোধন করেন সরকার প্রধান। ছোট বোন ও মেয়েকে নিয়ে তিনি ঘুরে দেখেন পুরো প্রদর্শনী। গুরুতর অসুস্থ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হয়েছে। গতকাল বিকেল 5টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতাকে ব্যাংককের বামরুনকাদ হাসপাতালে নেওয়া হয়। দলীয় সূত্র জানায়, রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। গত 2 মাসেরও বেশি সময় ধরে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত 20 অক্টোবর থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে এবং অক্সিজেন স্তর ওঠানামা করছিল। এবার দুর্গম চরাঞ্চল এবং প্রত্যন্ত পর্যায়ে গণটিকাদান কর্মসূচির উদ্যোগ নিয়েছে সরকার। আজ থেকে 12 নভেম্বর পর্যন্ত দেশের 13,000 কমিউনিটি ক্লিনিকে চলবে গণটিকাদান কর্মসূচি। প্রতিটি কমিউনিটি ক্লিনিকের জন্য 500 টিকা বরাদ্দ থাকবে। গতকাল বিকেলে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির পরিচালক ডাক্তার শামসুল হক এ তথ্য জানান। বৈশ্বিক মহামারী করোনা থেকে বাঁচতে দেশে চলতি বছরের শুরুতেই শুরু হয় টিকাদান কর্মসূচি। শুরুতে সম্মুখ সারি যোদ্ধাদের এই টিকার আওতায় আনা হয়। পর্যায়ক্রমে বয়সভিত্তিক টিকা শেষে বর্তমানে স্কুল পর্যায়ে চলছে কোভিড টিকাদান। শহরের মানুষ যত সহজে টিকা নিতে পারেন সে তুলনায় পিছিয়ে আছেন গ্রামের খেটে খাওয়া অনেকেই। বিশেষ করে দুর্গম চরাঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে টিকার আওতায় আসেন, এবার সেই উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তা অনলাইনে যুক্ত হয়ে জানান, দেশের 13,000 কমিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে চলবে গণটিকা। 6 নভেম্বরে শুরু হয়ে শেষ হবে 12 নভেম্বর। দেওয়া হবে সিনোফার্মের টিকা। কমিউনিটি ক্লিনিক পর্যায়ে এবারের ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। 6 থেকে 12 নভেম্বরের মধ্যে যে কোনো একদিন সারা দেশের সকল কমিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিক এলাকায় গড়ে 500 জনকে টিকা প্রদান করা হবে। দেশে এ পর্যন্ত প্রথম ডোজ 4 কোটি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন 3 কোটিরও বেশি মানুষ। ফাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। একই দিনে সরকারি চাকরির 26টি পরীক্ষা, ফি দিয়ে একাধিক আবেদন করেও ফের অংশ না নেওয়ার বঞ্চনা। প্রতিবাদের পরও পদ্ধতি না বদলানোয় ক্ষোভ জানিয়েছেন প্রার্থীরা। আলাদা সংস্থার মাধ্যমে চাকরির সমন্বিত পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। সরকারি চাকরি প্রত্যাশী নাবিল আহমেদ শুক্রবার একই দিনে তার 8টি পরীক্ষা, তবে অংশ নিতে পেরেছেন মাত্র 2টিতে। পরীক্ষা যখন হয় দেখা যায় 10টা, কোনো সময় 12টা, একই সপ্তাহে একই টাইমে পড়ে, তখন আমরা 1টা বা 2টাতে অ্যাটেন্ড করতে পারি। এতগুলো টাকা খরচ করি, সরকার যদি আমাদের এই বিষয়গুলো বিবেচনা করে পরীক্ষা বিভিন্ন সময় দিত আমাদের জন্য ভালো হতো। শুধু নাবিলই নন, শুক্রবার 26টি চাকরির পরীক্ষা থাকায় বঞ্চিত অনেকে। গচ্চায় বেকার প্রার্থীদের আবেদন ফিও। আমাদের কি টাকার কোনো মূল্য নেই তাদের কাছে? আমাদের কাছে 5টা পরীক্ষা, 5টা পরীক্ষার মধ্যে কোনটা পরীক্ষা দিব আজকে আমরা? একদিকে মেন্টালি প্রেশারও পড়ছে, ভোগান্তিও হচ্ছে। করোনায় দীর্ঘদিন পর পরীক্ষা শুরু হলেও এমন কাণ্ডে হতাশ চাকরি প্রার্থীরা। কয়েক সপ্তাহ ধরেই চলছে একই চিত্র। আমরা যারা বেকার প্রার্থী আছি ওরা বুঝতেছি যে আসলে এটা ভোগান্তিটা কতটুকু। একই সময়ে আজকে এখানে হচ্ছে, আবার অন্য জায়গায়ও হচ্ছে। সমন্বিত পরীক্ষার মাধ্যমে নিয়োগের পরামর্শ দিচ্ছেন শিক্ষাবিদরা। যতগুলো সরকারি সংস্থা যাদের পরীক্ষাগুলো এখন নিতে হচ্ছে,
তারা যদি একটু সমন্বয় করে বিভিন্নভাবে পরীক্ষাগুলো বিভিন্ন সময় নেওয়ার চেষ্টা করে, আমার মনে হয় আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে। আর পিএসসির কর্মকর্তারা বলছেন, মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করে এসব পরীক্ষা নিলে কমবে চাকরি প্রার্থীদের দুর্ভোগ। জনপ্রশাসন মন্ত্রণালয় বা অন্য মন্ত্রণালয় যেগুলো আছে, ওই মন্ত্রণালয়গুলো তো ক্যাবিনেট, ওই ক্যাবিনেট বলতে পারে বা ক্যাবিনেট হয়তো কোনো উদ্যোগ নিতে পারে। অন্য প্রতিষ্ঠানের পরীক্ষার বিষয়টি মাথায় রেখে শুক্র ও শনিবার পিএসসি পরীক্ষা নিচ্ছে না বলেও জানিয়েছে কমিশন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নানা অব্যবস্থাপনা ও সান্ধ্য আইন বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল সন্ধ্যায় হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীরা বলেন, হল প্রশাসন সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে তাদের ডাইনিংয়ে খেতে বাধ্য করেছেন, নইলে হলের সিট বাতিল করা হবে বলে জানানো হয়। পাশাপাশি সন্ধ্যার মধ্যে ছাত্রীদের হলে প্রবেশের বাধ্যবাধকতা করায় ক্ষোভ প্রকাশ করেন হলের অনেক ছাত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে হলের প্রতিনিধিরা আলোচনায় বসলে ছাত্রীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় হল কর্তৃপক্ষ। পরে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। আমাদের 7টার মধ্যে ঢুকতে বলছে, যেটা কোনোদিনও সম্ভব না, কারণ বিভিন্ন কারণ থাকে, অনেকের টিউশন থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তো আমাদের সিকিউরিটি দিচ্ছে, সেক্ষেত্রে আমরা কেন 7টার মধ্যে হলে ঢুকবো? ডাইনিং এর মামারা মেয়েদের সাথে মিসবিহেভ করে, সব প্রবলেম একত্রিত হয়ে আমরা এখানে আসলে বসছি আজ। দিনাজপুরের নবাবগঞ্জে নিজ ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও জানা যায়নি রহস্য। এরই মধ্যে কাজ করেছে সিআইডি, পিবিআই সহ স্থানীয় পুলিশ। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার রাতে দিনাজপুরের নবাবগঞ্জের কাজলদিঘি গ্রামে নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন হাফিজুর রহমান ও তার স্ত্রী ফেন্সিয়ারা বেগম। শুক্রবার অনেক বেলা হওয়ার পরও ঘুম থেকে না ওঠায় জানালা দিয়ে তাকিয়ে ঘরের ভেতরে তাদের লাশ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে। তারা প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে ধারণা করছেন। রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে ডিবি, সিআইডি ও পিবিআই এর আলাদা টিম। সিআইডি ক্রাইম সিন ইউনিট কাজ করতেছে, এখানে পিবিআই টিম আছে, আমাদের জেলা পুলিশ আছে, আমাদের ডিবি টিম আছে, আমরা সবাই কাজ করতেছি। এটা এখনও তদন্তাধীন অবস্থায় আছে। এখন আমরা ডেড বডির সুরতহাল রিপোর্ট তৈরি করতেছি। এটা বিস্তারিত তদন্তের পরে আমরা বলতে পারবো কেন এই হত্যাকাণ্ড। একসঙ্গে বাবা মাকে হারিয়ে শোকে পাথর সন্তানরা। হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীরও। মাওয়াইমা পড়ে আছে, হাত দুটো ওনার এভাবে বাঁধা আছে, মুখটা দেখা যাচ্ছে না। রক্তাক্ত অবস্থায় ছিল। আমার মামা হয়, উনি হাফিজুল মামা হয়, আর মামি হাত বাঁধা আছে, এখনো মুখে টেপ লাগা আছে। ওনার সঙ্গে কারো শত্রুতা আমরা জানি না, ওনার সঙ্গে কারো, উনি খুব রসিক মানুষ। যারা এটা অন্যায় করছে ভালোভাবে তদন্ত করে যেন সঠিক তার বিচার হয়। তার খুন যারা আরো খুন তো করতে পারে, তাদের বিচার চাই, অন্য কিছু না। নিহত হাফিজুর ফেন্সি দম্পতির 3 ছেলে ও 4 মেয়ে রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। ভোরের সময় আরও থাকছে। রাঙামাটির লংগদুতে দীর্ঘ 40 বছরেও কাঁচালং নদীর উপরে নির্মাণ হয়নি সেতু। সদর থেকে বিচ্ছিন্ন 3 ইউনিয়নের বাসিন্দা। যোগাযোগের পাশাপাশি পণ্য পরিবহন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেস্ট আকারে আনা 3 কোটি টাকার 4 কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। এবারও দুবাই থেকে স্বর্ণের চালান আনা হয় বাংলাদেশ বিমানের ফ্লাইটে। এর সঙ্গে জড়িত 2 যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত অক্টোবর মাসেই 2টি বড় চালান আটক করে কাস্টমস গোয়েন্দারা। গত মাসের 25 তারিখ বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে উদ্ধার করা হয় 104 পিস স্বর্ণের বার, যার ওজন প্রায় 12 কেজি। তার ঠিক 19 দিন আগে 6 অক্টোবর বিমান বাংলাদেশের আরেকটি ফ্লাইটের টয়লেট থেকে উদ্ধার করা হয় 14 কেজি ওজনের 120টি স্বর্ণের বার। তবে চোরাকারবারীরা এবার কিছুটা কৌশল পাল্টেছে। শুক্রবার সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের BG 0248 ফ্লাইট থেকে পেস্ট আকারের 4 কেজি 155 গ্রাম স্বর্ণ উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস। আটক করা হয় দেলোয়ার ও রবি মিয়া নামের 2 যাত্রীকে। পায়ের নিম্নাংশে অ্যাংলেটের মধ্যে ও পায়ুপথে তারা বহন করছিল শুল্ক ফাঁকি দিয়ে আনা স্বর্ণ, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। চলতি অর্থ বছর এখন পর্যন্ত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জব্দ করেছে 71 কেজিরও বেশি স্বর্ণ, যার বাজার মূল্য 50 কোটি টাকা। গত অর্থ বছর যা ছিল 174 কেজিরও বেশি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।
10,000 টাকায় ঢাকায় পাকা বাড়ি স্বল্প মূল্যে পাঠানো হয় বিদেশে। 3 ভাগের 1 ভাগ দামে নিত্য পণ্য কেনার সুযোগ। এমনই সব লোভনীয় অফার দিয়ে 500-র অধিক মানুষের 25 থেকে 30 লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। নিজের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ ফেলেছে বাড্ডার হতদরিদ্র কিছু মানুষকে। এই ঘটনায় বাড্ডা থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী সাধারণ মানুষ। রাজধানীর দক্ষিণ বাড্ডার নানির বাড়ির মোড় এই এলাকায় করোনার সময় হতদরিদ্র মানুষের সেবক হিসেবে হাজির হন মোহাম্মদ শরীফ নামে এক ব্যক্তি। এলাকায় স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে সবার কাছ থেকে তুলে নেন 15 থেকে 20,000 টাকা। প্রথমে কিছু পণ্য দিয়ে সবার আস্থা অর্জন করেন, এরপরই বেরিয়ে এসে আসল চেহারা। রাজধানীর বিভিন্ন স্থানে বাড়ি, বিদেশে পাঠানো, স্বল্প মূল্যে স্বর্ণ দেওয়ার কথা বলে প্রায় 30 লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্র। বাচ্চা ফেটা নিয়ে কাজ করে মানুষের বাসায় কাজ করে টাকা দিচ্ছি, চাল দিব, তেল দিব, পরে বাচ্চাটা কত কষ্ট হয়ে চলি। এইখানে কম এইখানে ঘর দিব, ঘরের লেগে দিছি 10,000 টাকা। চাইল ডাইল না দিব, 1 সপ্তাহের ভিতরে টাকা মানুষ জোগাড় করেন, 1 সপ্তাহের ভিতরে দিয়ে দিব। আমরা ঘরে একটা বাড়ি দেবো, ঘর দেবো, আমরা ওই কিছু টাকা দেন। সে বাইরে কথা বলছে, পরে কয়েকজন লোক জোগাড় করছে এই জায়গা, ঠিক আছে। জোগাড় করার পরে বলছে যে আমরা ঘর দেই, সরকারের মাধ্যমে ঘর দেই, পরে ঘরের লোক জোগাইছে এখানে। এই চক্রের প্রধান মোহাম্মদ শরীফ নিজেকে পরিচয় দিয়েছেন উত্তরা র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা। আর এলাকার সাধারণ মানুষের আস্থা অর্জনের দায়িত্বে ছিলেন সুফিয়া নামের এক নারী। হতদরিদ্রদের টার্গেট করাই তাদের প্রধান কাজ। 20-30 লাখের মতন নিয়ে সুপিয়া, শরীফ আর সুপিয়ার আরেকটা ভাই আছে, তারা 3 জন পলাতক। ফোন দিলে আসে না, ধরে না। ফোন দিলে উনি আর উল্টা আমাদের হুমকি দেয়। ও আমাদের খুব কষ্ট দিতেছে, রোজার মাস বলে আমাদের কষ্ট দিছে, ওর বিচার চাই আমরা। এই ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। পুলিশ জানায় দ্রুতই অপরাধীকে আইনের আওতায় আনা হবে। একটা অভিযোগ পেয়েছি, যেহেতু এনারা প্রতারিত অভিযোগে যেটা আছে। স্থানীয়রা জানান শরীফ দক্ষিণ বাড্ডা সহ বিভিন্ন এলাকার মানুষদের প্রতারিত করেছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের নদীপথের আতঙ্ক 7,000 অবৈধ বাল্কহেড। অদক্ষ চালক আর ফিটনেসবিহীন জলযানের ধাক্কায় প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষ। অভিযোগ আছে ব্যবস্থা না নিয়ে উল্টো ঘুষের বিনিময়ে অবৈধ বাল্কহেডগুলোকে অবাধে চলাচল করতে দিচ্ছে দায়িত্বশীল সংস্থার কর্মকর্তারা। তবে ঘুষ নেয়ার প্রমাণ দিতে পারলে আশ্বাস দেওয়ার ব্যবস্থা বিআইডব্লিউটি এর। মার্জিয়া মুমুর রিপোর্ট। 5,221 কিলোমিটার দীর্ঘ নদীপথে মূর্তিমান আতঙ্ক বালুবাহী নৌযান বাল্কহেড। বুড়িগঙ্গা, তুরাগ, মেঘনা, শীতলক্ষা সহ দেশের বিভিন্ন নদীতে বেপরোয়া গতিতে চলা বাল্কহেডের ধাক্কায় প্রতিনিয়ত ডুবছে যাত্রীবাহী নৌযান, প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। সরকারি হিসেবে 4,700টি নিবন্ধিত বাল্কহেডের কথা বলা হলেও নদীতে চলছে 11,000 বাল্কহেড। আর এসব অবৈধ বাল্কহেড চলছে দক্ষ মাস্টারের পরিবর্তে অদক্ষ শুকানি দিয়ে। নেই ফিটনেসের বালাই, চালকরাও স্বীকার করছেন প্রশিক্ষণ না থাকার কথা। অনেকের মাস্টার সার্টিফিকেট নাই, ঠিক আছে। আমার সিনিয়র একজন আছে, একটু গন্ডাগার শিখতে পারলেই সে মিস্ত্রি। আর অনেকে আছে মনে করেন জাহাজ কোনো রকম একটু চালাইতে পারে, হেও সুকানি। একটা মনে করেন জলে আর একটা জলে না, যদি ওই একটা বাতি না জ্বলে তাহলে আপনি বুঝতে পারবেন না যে একটা আইতে আছে। স্পিডে চলার কারণে দুর্ঘটনাগুলি ঘটে। বিআইডব্লিউটিএ বলছে অবৈধ বালু ব্যবসায়ীদের কারণেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অনুমোদনহীন এসব বাল্কহেড। সংস্থার কেউ অবৈধ লেনদেনের মাধ্যমে অনুমোদনহীন বাল্কহেড চালাতে সহায়তা করলে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। অবৈধ বালু ব্যবসায়ীরা এই বালুগুলো তুলছেন যেখান থেকে, যে বালু ব্যবস্থাপনা যেটা বিভিন্ন জায়গায় জেলা প্রশাসকরা দিয়ে থাকেন, সেখানে স্থানীয় পর্যায়েও একটু নজরদারি প্রয়োজন আছে। আমাদের কর্মচারী হোক আর পুলিশের কর্মচারী, অবশ্যই তাদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাল্কহেডের ফিটনেস ও চালকদের লাইসেন্স প্রদানকারী একমাত্র সংস্থা নৌ পরিবহন অধিদপ্তর প্রধান চলমান অনিয়ম নিয়ে দিলেন দায়সারা জবাব। কৌশলগত, কারিগরি এবং এর যে সমস্ত ক্রু এগুলি ম্যান করে, এখানে সবার মধ্যে সমস্যা রয়েছে। গত মাসে আমরা 9টি ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনা করেছি, সেখানে 100টি মামলা করা হয়েছে। রাতের আধারে নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি হলেও মানা হচ্ছে না বেশিরভাগ নদীতে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।
সকল সংস্থার তদন্ত প্রতিবেদন আসার পরেই ফেরি ডুবার কারণ জানা যাবে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের জাতীয় সংসদীয় কমিটির তদন্ত দল। গতকাল বিকেলে মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ঘটনাস্থল পরিদর্শন করে একথা জানান নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যরা। এ সময় তারা ঘটনাস্থল ঘুরে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। সরকারিভাবে ডুবে যাওয়া ফেরি উদ্ধার করতে না পারায় এ দায়িত্ব বেসরকারি একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। ফেরি উদ্ধারের পরই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। নির্মাণ শেষ, এখন উদ্বোধনের অপেক্ষায় বহুল প্রতীক্ষিত বরগুনার কেন্দ্রীয় বাস টার্মিনাল। এটি উদ্বোধন হলে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বরগুনাবাসীর। এছাড়াও সড়ক পথে ভ্রমণে দক্ষিণাঞ্চলের মানুষের চলাচলে ভিন্ন মাত্রা যোগ করবে টার্মিনালটি। সাইফুল মিরাজের রিপোর্ট, ছবি তুলেছেন রুবেল হোসেন। কোনো বাস টার্মিনাল নেই, অথচ বরগুনা থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। তাই প্রয়োজনের তাগিদে ২০১৮ সালে সদর উপজেলার খেজুরতলা এলাকায় ৪ একর জমি নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালটির নির্মাণ কাজ শুরু হয়। বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ অর্থায়নে টার্মিনালটি নির্মাণে ব্যয় হয় প্রায় ১৪.৫ কোটি টাকা। নির্মাণ কাজ শেষে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর পৌরসভা কর্তৃপক্ষের কাছে টার্মিনালটি হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান। বাসগুলো এসে থামতো, সেখানে কোনো শৃঙ্খলা ছিল না। বাস টার্মিনাল উদ্বোধন হইলে আমার পক্ষে অনেকটা আমার সুবিধা হইবে। ছোট ছোট গাড়িওয়ালারা যারা আছে তাদের জন্য একটু সুবিধা হবে। টার্মিনালটিতে রয়েছে অর্ধশতাধিক বাস পার্কিং করার সুবিধা। এছাড়াও 16টি টিকিট কাউন্টার, 2টি ওয়েটিং রুম সহ আধুনিক সব সুযোগ সুবিধার পাশাপাশি চারদিকে রয়েছে সবুজ গাছের সমারোহে দৃষ্টিনন্দন ফুটপাত। এখন তো রাস্তায় গাড়ি পার্কিং করতে হয়, আমাদের স্ট্যান্ড হলে তো নিরাপদ। বিভিন্ন জায়গায় জমি ভাড়া নিয়ে আমাদের বাস টার্মিনাল বাস চালাই রাখতে হয়। একটা জায়গায় গন্তব্যস্থান হয়েছে যে আমাদের ওই জায়গায় বাস পাওয়া যাবে। আমাদের শ্রমিকরা শান্তিতে থাকতে পারবে, তারা বিশ্রামাঘর পাবে। চলতি মাসের শেষ দিকে টার্মিনালটি উদ্বোধনের আশা বরগুনা পৌর মেয়রের। কাউন্টারগুলো আবার বরাদ্দের বিষয় আছে, বিষয়গুলো সম্পন্ন করা হলেই হয়তো এ মাসের শেষ দিকে আশা করি বাস টার্মিনাল আমরা উদ্বোধন করতে পারব। যাত্রী এবং যানবাহন সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবি ছিল একটি আধুনিক বাস টার্মিনালের, যে দাবি বাস্তবায়ন হয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতা। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। রাঙামাটির লংগদু উপজেলার ৩ ইউনিয়নের মানুষের দীর্ঘ ৪০ বছরেও ঘোচেনি একটু সেতুর জন্য প্রতীক্ষার প্রহর। উপজেলা সদর থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে কাঁচালং নদী। অথচ এই ৩ ইউনিয়নেই সবচেয়ে বেশি কৃষি পণ্য উৎপাদন হয়। উপজেলা সদরের সাথে দ্রুত যোগাযোগের স্বার্থে নদীটির ওপরে একটি সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে। তবে গুরুত্ব বিবেচনায় প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে এলজিইডি। রাঙামাটি থেকে হেফাজত সবুজের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বগাচত্বর, ভাসান্না দাম ও গুলশাখালী রাঙামাটির লংগদু উপজেলার অভাগা এই ৩ ইউনিয়ন। কাপ্তাই হ্রদ সৃষ্টির পর কাঁচালং নদীর মাধ্যমে ভাগ হয়ে পড়া এই ৩ ইউনিয়নের মানুষ একটি সেতুর অভাবে যুগের পর যুগ চরম ভোগান্তি পোহাচ্ছেন। নৌকায় করে জরুরি রোগী কিংবা কৃষিপণ্য নিয়ে উপজেলা সদরে যেতে সময় ও খরচ দুটোই বেড়ে যায়। জেলার মধ্যে লংগদু উপজেলার এই ৩ ইউনিয়নেই সবচেয়ে বেশি কৃষি উৎপাদন হয়। কৃষিপণ্য পরিবহনের পাশাপাশি জরুরি চিকিৎসা, সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াত সহ প্রশাসনিক কাজে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে। অথচ একটি সেতু বদলে দিতে পারে এই এলাকার আর্থসামাজিক চিত্র। 3টা ইউনিয়নে প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষ আছে। আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, দৈনন্দিন লংগদু যাইতে হয়, কিন্তু একমাত্র এই ব্রিজের জন্য আমরা খুব সমস্যা আছি। আমার একটা মেয়ে আমরা পানিতে পড়ছে, লংগদু নিতে বহুত সমস্যা, দেরি হয়ে গেছে, ওটা মারা গেছে। যদি ব্রিজটা হতো তাহলে আমরা খুব সহজেই যাতায়াত করতে পারতাম। স্থানীয় জনপ্রতিনিধিও কাঁচালং নদীতে সেতু হলে যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তনের কথা জানান। এই 3টি ইউনিয়নের সাথে লংগদু উপজেলার যদি সদরের সাথে যদি যোগাযোগ হয়, সবচেয়ে এই উপজেলার মানুষ এবং 3টি ইউনিয়নের মানুষ খুবই উপকৃত হবে। গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানালেন এলজিডির প্রকৌশলী। লংগদুতে 100 মিটারের উপরে 60টি ব্রিজের প্রস্তাব আমরা প্রেরণ করেছি এবং এই 60টি ব্রিজ নিয়েই বর্তমানে আমি যতদূর জানি মন্ত্রণালয়ে প্ল্যানিং একটা মিটিং হবে। লংগদু উপজেলার এই 3 ইউনিয়নে 80,000-এর বেশি মানুষের বসবাস। সময় সংবাদ, রাঙামাটি। চালু হলো সামাজিক অ্যাপ ফুড পেট্রনস, যেখানে খাবার অর্ডার করার পাশাপাশি অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে সংযুক্ত হয়ে
একত্রে খাবার খাওয়ার আমন্ত্রণ জানানো যাবে। শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরা ক্লাবে অ্যাপটির উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন কোঅপ সভাপতি আনোয়ার পারভেজ সহ অনেকে। ফুড পেট্রনসের প্রধান নির্বাহী জানান, এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে আশপাশের হোটেলগুলোর ঠিকানা সংরক্ষণের পাশাপাশি অফার ও বিভিন্ন খাবারের তালিকা দেখা যাবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী বন্ধু তৈরি করে রেস্তোরাঁয় একসঙ্গে খাবার খেতে পারবেন। প্রাথমিক পর্যবেক্ষণের জন্য ফুড পেট্রনস অ্যাপটি 2 মাস আগে গুগল প্লে স্টোর ও আইক্লাউডে ছাড়া হয়। ইতোমধ্যে 6,000-এর বেশি মানুষ অ্যাপটি ডাউনলোড করেছেন। সুন্দর একটা ফাংশন আছে আমাদের কাছে, যেখানে আমরা আশেপাশে যারা আছে ওদের সাথে কানেক্ট করতে পারছি। ফুড ফ্রেন্ডস অ্যাট দ্য সেম টাইম রিজার্ভেশনও করতে পারবেন অ্যাট দ্য বেস্ট প্রাইস পসিবল। তখন একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, গিয়ে ওয়েট করি আধা ঘন্টা, এখন আর এটা লাগবে না। এখন অ্যাপে ডাইরেক্টলি রিজার্ভেশন দিয়ে দেবেন, মেনুর থেকে খাওয়া সিলেক্ট করে ফেলবেন, সো এখানে গিয়ে খাওয়া রেডি থাকবে। গহনা হিসেবে দেশ বিদেশে কদর আছে মুক্তার। নওগাঁর আত্রাইয়ে বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তা পুকুরে মুক্তা চাষ করে সাফল্য পেয়েছেন। পুকুরে মাছের সাথে মুক্তা চাষ করায় কম খরচে লাভ হচ্ছে বেশি। মাত্র 20 থেকে 25,000 টাকা বিনিয়োগে 3 থেকে 4 লাখ টাকার মুক্তা বিক্রি করছেন উদ্যোক্তারা। মৎস্য কর্মকর্তারা বলছেন, মুক্তা চাষে ঝুঁকি কম ও লাভজনক হওয়ায় আগ্রহী উদ্যোক্তাদের সহযোগিতা দেওয়া হচ্ছে। নওগাঁ থেকে আমার রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। 2.5 বিঘার পুকুরে চাষ করা হচ্ছে মাছ। আর এই পুকুরের এক পাশে 3 ফুট পরপর দড়ি টানিয়ে ঝিনুকের ভিতরে চাষ করা হচ্ছে মুক্তাও। নিচে রয়েছে 1 ফুট পরপর নেট, যেখানে সাজানো আছে ঝিনুক। এক একটি নেটের ফ্রেমে রয়েছে 20টি জীবন্ত ঝিনুক। ঝিনুকের থলে উপরে ভাসমান দড়িতে রয়েছে ফাঁকা প্লাস্টিকের বোতল। একাধিক পুকুরে মাছের সাথে ঝিনুকের ভিতরে মুক্তা চাষের এমন চিত্র নওগাঁর আত্রাই উপজেলার জগদাস গ্রামে। এই গ্রামের 20 থেকে 22 জন শিক্ষিত যুবক মুক্তা চাষের মাধ্যমে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন। যুবকদের এমন উদ্যোগে এলাকাটি পরিচিতি পেয়েছে মুক্তার গ্রাম নামে। 2017 সালে প্রথম মুক্তা চাষ করেন এই গ্রামের তরুণ উদ্যোক্তা কবির। ইউটিউব দেখে 15,000 টাকা দিয়ে 1000 ঝিনুক সংগ্রহ করেন তিনি। চাষ করা মুক্তা থেকে সব খরচ বাদ দিয়ে প্রায় 2.5 লাখ টাকা আয় করেন। কবিরের সাফল্য অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসেন গ্রামের একাধিক বেকার শিক্ষিত যুবকরা। মৎস্য চাষিদের কিছু ঋণ দেয়, এরকম ঋণের ব্যবস্থা যদি আমাদের মুক্তা চাষিদের করে তাহলে এই জিনিসটা আরো ডেভেলপ করবে। তার থেকে আমি অপারেশন করে শিখছি, শেখার পরে দেখলাম যে এই জিনিসটা অনেক ভালো। পুকুরে মুক্তা চাষে তেমন ঝুঁকি নেই। স্থানীয় বিভিন্ন বিল বা জলাশয় থেকে সংগ্রহ করতে হয় ঝিনুক। এরপর টিস্যু পদ্ধতিতে নানা আকৃতির প্লাস্টিকের নিউক্লিয়াস বসানো হয় ঝিনুকের দেহের এক পাশে। 7 থেকে 8 মাস এসব ঝিনুক পুকুরের পানিতে নেট পদ্ধতিতে রাখা হয় সাজিয়ে। মাঝে মধ্যে এসব নেট তুলে ঝিনুকের পরিচর্যা করেন চাষিরা। পরিপক্ক ঝিনুক তুলে সার্জারি পদ্ধতিতে বের করা হয় মুক্তা। বাংলাদেশের যারা বেকার যুব সমাজ আছে তারা এই কাজটা করতে পারে। বেকারত্ব দূরকরণের জন্য এটা আমি মনে করি যে ভালো একটা উদ্যোগ। আর কম খরচে অধিক লাভ হওয়ায় মুক্তা চাষের ব্যাপক সম্ভাবনা দেখছে মৎস্য বিভাগ। একসময় কুটির শিল্প হিসাবে এটা চলে আসতে পারে, কারণ এটা করতে আমাদের খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। অল্প জায়গাতেই কিন্তু আমরা অনেক ঝিনুক আমরা কালচার করে সেখানে মুক্ত চাষ করতে পারি। উৎপাদিত মুক্তা বিভিন্ন গহনার দোকানে প্রতি পিস 250 থেকে 300 টাকায় বিক্রি করেন উদ্যোক্তারা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ বাড়ায় ক্রেতার নাগালে আসছে দাম। ছুটির দিন হওয়ায় জমে উঠে বেচাকেনা। আকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হয় 450 থেকে 1200 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল, ছবি তুলেছেন আবু সাইদ। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়ত ভরে গেছে ইলিশে। এমন বড় আকারের রূপালী ইলিশের পসরা ঘিরে উপচে পড়া ভিড়। ছুটির দিনে রাজধানী সহ নানা অঞ্চল থেকে আসেন ক্রেতা। ইলিশের সরবরাহ বেশি থাকায় দাম তুলনামূলক কম। কোটি কোটি টাকার মাছ বিক্রি হইতে আছে। পদ্মার ইলিশটা যখন ধরা পড়ে তখন আমাদের মনটা অনেক খুশি থাকে। সম্প্রতি ইলিশের এই হাট সরিয়ে নেওয়ার নোটিশে হতাশায় আড়তদাররা। সব দেশ বিদেশে থেকে সব দেশের মানুষ আছে এখানে। আমরা জায়গা ছেড়ে দিব, আমাকে একটা জায়গা দিয়া জায়গাটা নেওয়া যায়। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে অধিগ্রহণের এই জমি প্রকল্পের স্বার্থেই নিতে হচ্ছে। আমরা যে পর্যন্ত নিছি এখানে তো আমরা নদী শাসনের কাজ করবো, ব্লক বসাবো, এখানে তো আমাদের জায়গা দেওয়ার সুযোগ। এটা প্রশাসন স্থানীয় লোকজন বসে ঠিক করবে যে কোথায়, বা ওনারা নিজেরা ঠিক করবে কোথায় হইতে পারে। ওদেরকে আমি বলছি যে আপনি জায়গা দেখেন, যদি দরকার হয় আমাদের যদি সরকারি জায়গা হয়
সেক্ষেত্রেও আমরা আলাপ করে দেখবো যে সেটা আপনাদেরকে দেওয়ার মতো অবস্থা আছে কিনা। ভোরের 2 ঘন্টার এই হাটে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সাতক্ষীরায় পিকনিক স্পট থেকে 59টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। শহরের খড়িবিলা এলাকায় মুজাফফর গার্ডেনের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রাণীর মধ্যে রয়েছে কুমির, বাজপাখি, উল্লুক সহ 21 প্রকারের 59টি বন্যপ্রাণী। বৈধ কাগজপত্র না থাকায় প্রাণীগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। প্রাণীগুলো দ্রুত অবমুক্ত করবে বন বিভাগ। শীত মৌসুম না এলেও শীতল সাগরের টানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেন হাজারো পর্যটক। সাগরের পানিতে মেতে ওঠেন আনন্দ আর হৈহুল্লোড়ে। পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে, প্রকৃতিতে শীতের ছোঁয়া আর স্বচ্ছ নীল জলরাশি বলে দিচ্ছে পর্যটন মৌসুম চলে এসেছে। সাগর পাড়ে ভ্রমণ পিপাসুদের ভিড়, সবাই মেতে আছে পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে, যেন শীতল সাগরই ব্যস্ততা থেকে মুক্তি দিয়েছে। এখন ওয়েদারটা খুব বেশি গরম না, আর মাত্র শীতকাল শুরু হয়েছে, খুব ভালো লাগে। এখনকার এই অনুভূতিটা আসলে খুবই দুর্দান্ত। প্রায় 1.5 বছরের বেশি সময় পর ঘর থেকে বের হওয়া, তো সবাইকে নিয়ে একসাথে আসা। দীর্ঘদিন করোনার বন্ধে সবাই বোর হয়ে গেছে, কারণ একটু ঘোরাঘুরি করার জন্য, রিল্যাক্স হওয়ার জন্য বের হয়েছে। শীত মৌসুমে সমুদ্র স্নান অনেকটাই নিরাপদ বলেই জানালেন লাইফগার্ড কর্মীরা। সাগরে ধরতে গেলে একদম শীতলই আছে এবং পর্যটকরা নির্দ্বিধায় গোসল করতে পারবে, এবং আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য। আর টুরিস্ট পুলিশ জানিয়েছে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা যথেষ্ট আছে, কোনো সমস্যা নেই। কক্সবাজারে পর্যটকদের থাকার জন্য রয়েছে 4.5 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ, যেখানে প্রতিদিন রাত্রি যাপন করতে পারে 1.5 লক্ষাধিক পর্যটক। সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন ভোরের সময়। প্রচলিত স্টিল নাকি বিশ্বসেরা কোয়ান্টাম স্টিল, চয়েস আপনার হাতে। GP8 ইস্পাত। আবারও চলমান পরিবহন ধর্মঘটের খবর। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। এ নিয়ে জানাতে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে আছেন সহকর্মী রাকিবুল হাসান এবং বরিশালের রূপাতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, কি অবস্থা আজকে? জাফর, আপনাকে ধন্যবাদ। দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। আপনি জানেন দেশব্যাপী জ্বালানি তেলের যে দাম সেটি বৃদ্ধি পাওয়ার কারণে যারা বাস মালিক এবং ট্রাক মালিক সমিতির নেতারা তারা কিন্তু এই ধর্মঘটের ঘোষণা দিয়েছিল বৃহস্পতিবার বিকেলে। সাংবাদিকদের সামনে তারা বলেন যে আসলে যে ডিজেলের দাম প্রতি লিটার যে 15 টাকা বৃদ্ধি হয়েছে, তাতে করে তাদের যে পরিবহন খরচ সেটি বৃদ্ধি পেয়েছে এবং এতে করে তারা যে আসন ভাড়া সেটির আসলে সমন্বয় করতে না পারায় এবং এর আগে কিন্তু করোনাকালীন সময়ে তাদেরকে অনেক বেশি একেবারেই চুপচাপ থাকার কারণে যে সমস্যা হয়েছিল, সেই কারণে কিন্তু তাদের বেশ ভোগান্তিতে পড়তে হবে এবং অধিক ভর্তুকি দিয়ে গাড়ি চালাতে হবে। সেই কারণে তারা সেই যে গাড়ি চলাচল বাস এবং ট্রাক সেটি বন্ধ করেছে এবং আজকে কিন্তু সেটির দ্বিতীয় দিন। এতে করে যেটি হয়েছে আমরা দেখেছি গেল 2 দিন থেকে আজ পর্যন্ত কিন্তু যে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এসেছেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। অনেকেই আসলে এই ঘটনাটি জানেন যে আসলে বাস চলাচল এবং ট্রাক চলাচল বন্ধ, তারপরেও এমন অনেক গন্তব্য আছে যেখানে আসলে বাসের উপরেই আসলে নির্ভর করতে হয়। এই কারণে বাসের কারণে অনেকে এসেছেন আসলে টার্মিনালগুলো না। আমরা এখন রাজশাহী নগরীর শিরোইল যে টার্মিনাল রয়েছে সেখানে আছি এবং এখানে সকাল থেকে আমরা দেখেছি অনেকেই কিন্তু আসলে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এসেছেন, কিন্তু আসলে বাস চলাচল না হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন, তাদেরকে ফিরে যেতে হয়েছে এবং একই সাথে এ কারণে কিন্তু ট্রেনের যাত্রীদের কিন্তু একটু চাপ পড়েছে এবং আমরা গেল 2 দিন থেকেই দেখছি সেখানে আসলে টিকিটের সংকটের কারণেও যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। এই সমস্ত ভোগান্তি এড়াতে এখানে যারা বাস এবং ট্রাক মালিক সমিতির যারা নেতারা আছেন তারা যেটি বলছেন যে তারা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত পেলে খুব
মুহূর্ত এটি আসলে তারা ছেড়ে দিতে চান, কেননা করোনাকালীন সময়ে তারা কিন্তু অনেক সংকটে রয়েছেন তারপর থেকে, এবং এই কারণে তারা গাড়ি চালাতে চান। তবে যেই জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি করা হয়েছে তাতে করে কিন্তু তারা বেশ ভোগান্তিতে পড়ছেন। এবং আমরা বেশ কয়েকটি মালিক পক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখন যে তেলের দাম তাতে করে যদি তাদেরকে গাড়ি চালাতে হয় প্রত্যেকটি আসনের বিপরীতে 50 টাকা করে কিন্তু গাড়ি ভাড়া বাড়াতে হবে বলে তারা মনে করছেন। এবং এই কারণেই কিন্তু আসলে তারা এই মানুষের যেন ভোগান্তি না হয়, যাত্রীদের যেন ভোগান্তি না হয় তারা দাবি করছেন সেটি, যে সে কারণে তারা তাদের এই যে পরিবহন সেটি আসলে বন্ধ রেখেছেন এবং এটি যেন খুব দ্রুতই আসলে এই সমাধান হয় সেটিও তারা প্রত্যাশা করছেন। এবং একই সাথে আমরা যারা দেখেছি যারা অপেক্ষমান অনেকে এসেছেন বাস না পেয়ে ফিরে গেছেন, তারা আসলে বলছেন যে এটি আসলে অনেক বড় ভোগান্তি এবং এতে করে যারা সংশ্লিষ্ট জনেরা আছেন তাদেরকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, কেননা বিভিন্ন জায়গায় পরীক্ষা, চাকরি পরীক্ষা সহ আজকে আপনি জানেন শনিবার অর্থাৎ গেল দিন কিন্তু শুক্রবার ছিল, বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা কখনো গ্রামের বাড়ি আসেন, আবারও কিন্তু কর্মস্থলে ফিরে যান। তো সব কিছু মিলিয়ে যেই পরিবহন যে বন্ধ রয়েছে দ্বিতীয় দিনের মতো, তাতে কিন্তু বেশ সংকটে আছে এবং বেশ ভোগান্তিতে পড়েছে কিন্তু যাত্রীরা। এবং এই অবস্থা কিন্তু যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত আসছে ততক্ষণ এইরকমই এই অবস্থা থাকবে বলে রাজশাহীর যে পরিবহন নেতা তারা জানিয়েছেন। তো রাজশাহীর পরিবহন বিরতির এই ছিল আমার কাছে সর্বশেষ। বরিশালের খবর জানবো, সেখানে আছে সহকর্মী শফিক। বরিশালের সড়ক মহাসড়ক কিন্তু এক ধরনের ফাঁকা অবস্থায় রয়েছে, কারণ আজ দ্বিতীয় দিনের মতো কিন্তু অঘোষিতভাবে এখানকার পরিবহন মালিক এবং শ্রমিকেরা কর্মবিরতিতে রয়েছেন। আমরা কিন্তু যদি দেখাই আমাদের দর্শকদের যে বরিশালের অন্যতম যে ব্যস্ততম একটা টার্মিনাল, বাস টার্মিনাল, বৃহৎ বাস টার্মিনালে কিন্তু শত শত বাস সেগুলো রাখা আছে। আমরা সকালে এসে এই বাসগুলোর কয়েকজন শ্রমিকের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম। তারা কিন্তু বলেছে যে বিগত লকডাউনের সময়তে যেভাবে আর কি বাস পড়েছিল সেভাবেই কিন্তু তারা এভাবে বাসগুলোকে রেখেছেন। এবং লকডাউনের কথা কিন্তু বাস মালিকদের পক্ষ থেকেও এই প্রসঙ্গে কথা এসেছে। তারা বলেছেন যে বিগত করোনাকালীন পরিস্থিতির সময়টাতে লকডাউন থাকায় অনেকটা দিন তারা কিন্তু বাস বসিয়ে রেখেছে এবং সে সময় লোকসান গুনতে হয়েছে তাদেরকে। বর্তমান সরকার যে সর্বশেষ একটি সিদ্ধান্ত নিয়েছে যে জ্বালানি তেলের দাম, বিশেষ করে ডিজেলের দাম প্রতি লিটারে 15 টাকা করে বৃদ্ধি করেছে। এই ফলে যদি বাসগুলোকে চালাতে হয় তবে আগের চেয়ে দ্বিগুণ খরচ আর কি পরিবহন মালিকদের বহন করতে হয়। একই সাথে কিন্তু গত 1.5 বছরে এই বাস মালিকরা জানিয়েছেন যে স্পেয়ার পার্টস সহ অন্যান্য অনেক খরচ বৃদ্ধি পেয়েছে। এত সব খরচ আর কি নিয়ে তাদের পক্ষে বাস চালানো সম্ভব নয় বলেই কিন্তু আজকে সারা দেশের সঙ্গে সঙ্গে বরিশালের এই রূপাতলী বাস টার্মিনাল সহ আমি পার্শ্ববর্তী যেসব জায়গায় খোঁজ নিয়েছি সব জায়গায় কিন্তু আজ এই 2 দিন যাবৎ পরিবহন বন্ধ রয়েছে। একই সাথে বন্ধ রয়েছে কিন্তু ট্রাক পরিবহনও। কোনো ধরনের পণ্য কিন্তু আসলে বরিশাল থেকে কোথাও পরিবহন করা হচ্ছে না। এবং এত সব বন্ধের মধ্যে পরিবহন মালিকদের, শ্রমিকদের ধর্মঘটের মধ্যে সর্বভোগান্তিতে যারা পড়েছেন তারা কিন্তু সাধারণ যাত্রীরা। তারা আমরা গতকালও কথা বলেছি, আজকেও সকালে কিন্তু অনেকে এই বাস টার্মিনালে এসেছিলেন যে বাস হয়তোবা ছেড়ে যাবে, কিন্তু কোনো গন্তব্যেই আসলে আজকে সকাল থেকেও বিগত দিনের মতো বাস ছেড়ে যায়নি। আর আরেকটা জিনিস আমি জানাতে চাই যে বরিশাল কিন্তু একটা নদী বিধৌত অঞ্চল। বরিশালে নদীবন্দর থেকে বিভিন্ন রুটে আসলে অনেক লঞ্চ চলাচল করে থাকে। গতকাল কিন্তু পরিবহন বাস ট্রাক বন্ধ থাকলেও লঞ্চ কিন্তু গতকাল যথারীতি সকাল থেকে ছেড়ে গেছে। রাতেও একটা সিদ্ধান্তহীনতার জায়গায় ছিল মালিকরা যে ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যার পর বরিশাল নদীবন্দর থেকে লঞ্চগুলো ছাড়বে কিনা, কিন্তু সর্বশেষ কিন্তু তারাও কিন্তু ছেড়েছে। আজকে কিন্তু দুপুরের পর আসলে লঞ্চ মালিকরা সিদ্ধান্ত নেবে এই বাস এবং ট্রাক মালিক শ্রমিকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারাও লঞ্চ বন্ধ করে দেবেন কিনা। আর এদিক থেকে আরেকটা বিষয়, এই পরিবহন মালিক বিশেষ করে বাস মালিকরা আমাদেরকে জানিয়েছেন যে বরিশাল থেকে যে কোনো গন্তব্যে যেতে হলে কিন্তু অনেকগুলো সেতু পার হতে হয়, কারণ বরিশাল একটি নদী বিধৌত অঞ্চল। এই সেতুগুলোর যে টোল, সেতুগুলো পার হতে যে টোল আসলে কর্তৃপক্ষদেরকে দিতে হয়, সেই টোল খরচও কিন্তু আগের চেয়ে অনেক 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 আর কি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বাস মালিকেরা। তারা বলেছেন যে আগে যখন ফেরি পারাপার হতো সেই ফেরি পারাপারের চেয়েও এখন কিন্তু কয়েক গুণ বেশি আসলে টোল ভাড়া দিতে হয়।
এত সব খরচ আসলে তারা সমন্বয় করতে পারছিলেন না। এখন তাদের কাছে উপায় একটাই, যে সরকার যদি ডিজেলের খরচ কমিয়ে দেয় কিংবা যদি ভাড়া বাড়ানোর অনুমতি দেয় তাহলেই তারা বাস ট্রাক এগুলো আর কি ছাড়বেন। এই বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে এই অঘোষিত যে পরিবহন ধর্মঘটটি চলছে দ্বিতীয় দিনের মতো, সে ব্যাপারে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। 2 দিনের চলমান অঘোষিত পরিবহন ধর্মঘটের খবর জানাতে বরিশালের রূপাতলী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি এবং এর আগে রাজশাহীর শিরোল বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। আর বদ্ধ ঘরে থাকতে ইচ্ছুক নয় প্রবাসী গৃহিণীরা, তারাও ধীরে ধীরে অদম্য সাহসী উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। সে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন আমিরাতে অবস্থানরত প্রবাসী গৃহিণীদের সংগঠন মম অ্যান্ড কিডসের সদস্যরা। শিবজাল সাদিকের রিপোর্ট। দুবাই, শারজা, আজমান সহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী গৃহিণীরা স্বপ্ন দেখছেন সফল উদ্যোক্তা হয়ে ওঠার। ঘরে পুরুষ কর্তার উপর নির্ভর না করে নিজেরা যেন প্রবাসের মাটিতে স্বনির্ভর হতে পারেন তা নিয়ে কাজ তারা। সে লক্ষ্যে গঠন করেছেন মম অ্যান্ড কিডস নামে একটি সংগঠন। শুক্রবার রাতে ছিল এই সংগঠনের অভিষেক। আমি যেহেতু একটা সুন্দর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আছি, দুবাইতে আছি, এটা যেন আমাদের বাউন্ডারির বাইরে আরও যারা সাউথ এশিয়ান ন্যাশনালিটি আছে, যারা শাড়ি পরেন, ওনারা যেন এই অ্যামেজিং ফেব্রিকটা যেন চেনে, এই কারণে আমি এক্সিবিশনগুলো করি দুবাইতে। এই ধরনের অর্গানাইজেশন আমার মনে হয় আরও হওয়া উচিত। এরকম প্রস্তুতি আয়োজন খুব ভালো। ছোট ছোট যারা বাঙালি কমিউনিটি, যারা ছোট ছোট উদ্যোক্তা, ওরা যেন আরও বেশি উৎসাহী হয়। মম অ্যান্ড কিডসের যাত্রায় প্রবাসী গৃহিণীদের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের আজমানের একটি অভিজাত রেস্তোরাঁয় এক হস্তশিল্প মেলার আয়োজন করা হয়। প্রবাসী পরিবারগুলো নিজেদের তৈরি নানা পণ্য নিয়ে বেচাকেনার জন্য হাজির হয়েছিলেন এই মেলায়। নতুন হলের মধ্যে সবাইকে যেহেতু উমেন্সরা এসে ওদের এক্সিবিশন করে ওদের প্রোডাক্টগুলো দেখাইতে পারুক, যেন ওরা সেল করতে পারুক, তাই বলে আমরা এখানে একটা এক্সিবিশন তৈরি করলাম মহিলাদের জন্য। এবং অনেক প্রতিভা আছে ওনাদের মধ্যে যেগুলো দেখাইতে পারতেছে না, তো এর জন্য আমি ওনাদেরকে একত্রে করে আমি এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি যে মেয়েরা যাতে আগাইতে পারে আর কি। অনুষ্ঠানে দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া প্রায় 1000 খানেক প্রবাসী পরিবারের উপস্থিতিতে প্রাণবন্ত ছিল মেলা প্রাঙ্গণ। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা এবার এমন এক ট্যাবলেট নিয়ে এলো মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফাইজার, যা 89% পর্যন্ত কার্যকর। গুরুতর রোগীদের হাসপাতালে ভর্তি বা মৃত্যু ঠেকাতে এটি সক্ষম বলে দাবি করেছে সংস্থাটি। মহামারী মোকাবিলায় এই ট্যাবলেট অভাবনীয় পরিবর্তন আনতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। যুক্তরাজ্যের উদ্ভাবিত একই ধরনের একটি ট্যাবলেট অনুমোদন পাওয়ার পর একদিন পরই এই ঘোষণা দিল ফাইজার। করোনা মোকাবিলায় আবারও আশার বাণী নিয়ে এলো মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফাইজার। পাক্সলোভিড নামে এমন এক ট্যাবলেট আবিষ্কার করেছে তারা, যা করোনা রোগীদের ক্ষেত্রে 89% পর্যন্ত কার্যকর। বয়স্ক ও গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি হাসপাতালে ভর্তি বা মৃত্যু ঠেকাতে সক্ষম বলে দাবি সংশ্লিষ্ট গবেষকদের। কোভিড-19 আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটি দারুণভাবে কাজ করে। করোনার লক্ষণ প্রকাশের 3 দিনের মধ্যে এটি প্রয়োগ করলে 89% কার্যকারিতা পাওয়া যায়। আর রোগী যদি সংক্রমণের 5 দিন পর এই ট্যাবলেট সেবন করে তাহলে 85% কার্যকারিতা পাওয়া যায়। ফাইজারের এই ওষুধটি প্রোটিজ ইনহিবিটর হিসেবে কাজ করে। এই ট্যাবলেট ভাইরাসের পুনরুৎপাদনে প্রয়োজনীয় এনজাইমকে আটকে দিতে সক্ষম বলে জানিয়েছেন গবেষকরা। সংস্থাটির চেয়ারম্যানের দাবি, প্রাথমিক ট্রায়াল রানে পাক্সলোভিডের ফলাফল এত বেশি ইতিবাচক ছিল যে তারা ক্লিনিক্যাল ট্রায়াল নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দিয়েছেন। শিগগিরই তারা যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA এর কাছে অন্তর্বর্তী পরীক্ষার ফলাফল জমা দিবেন। এটি আমাদের জন্য একটি সুখবর। আমি বিশ্বাস করি মহামারী মোকাবেলায় প্যাক্সলোভিড অভাবনীয় পরিবর্তন নিয়ে আসবে। কোটি কোটি মানুষের জীবন বাঁচাতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদী আমরা। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের ট্যাবলেট অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। তবে অনুমোদন দিলেও করোনায় আক্রান্ত রোগীদের ট্যাবলেটটি সেবনের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি ব্রিটিশ সরকার ও ন্যাশনাল হেলথ সার্ভিস। এদিকে যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি মার্কের উদ্ভাবিত একই ধরনের একটি ট্যাবলেট অনুমোদন পাওয়ার একদিন পরই এই ঘোষণা দিল যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার। সংশ্লিষ্টদের দাবি, এমএসডি ট্যাবলেটের চেয়ে কিছুটা ভিন্ন পদ্ধতিতে কাজ করে পাক্সলোভিড।
ইতোমধ্যে যুক্তরাজ্য ফাইজারের এই ওষুধটির 2.5 লাখ কোর্স অগ্রিম অর্ডার দিয়েছে। একই সঙ্গে দেশটি এমএসডি ট্যাবলেটের প্রায় 5 লাখ কোর্স অর্ডার করেছে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। দীর্ঘ বিরতি দিয়ে শীত বাড়ার সঙ্গে সঙ্গে জার্মানিতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। গত 2 দিনে নতুন করে 70,000-এর বেশি মানুষ সংক্রমিত হওয়ায় অস্বস্তিতে পড়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। টিকা নিতে অনাগ্রহের কারণে এই চিত্র বলছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। জার্মানি থেকে নতুন করে করোনা সংক্রমণের বিস্তারিত জানিয়ে সহকর্মী বিটু বড়ুয়ার আরও একটি রিপোর্ট। দীর্ঘ বিরতি দিয়ে জার্মানিতে আবারও করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় শঙ্কিত দেশটির সাধারণ নাগরিক সহ প্রবাসীরা। শুধুমাত্র গত 24 ঘন্টায় জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউটের তথ্য বলছে দেশ জুড়ে সংক্রমিত হয়েছেন 37,000-এরও বেশি মানুষ। হঠাৎ সংক্রমণের উচ্চমাত্রার হারে দিশেহারা দেশটির সাধারণ নাগরিকরা। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন হেসেন ও বায়ার্ন অঙ্গরাজ্যের বাসিন্দারা। বর্তমান জার্মানিতে করোনা মহামারী যেভাবে বাড়ছে এটা খুবই উদ্বেগের বিষয়। আমাদের কমিউনিটি বাংলাদেশি ভাই বোনেরা এই ফ্রাঙ্কফুর্ট বা আশেপাশে বা জার্মানিতে যারা আছেন তারা স্বাস্থ্য সচেতন থাকবেন এবং নিজের পরিবার এবং আশেপাশে সবার চিন্তা করবেন। এদিকে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরুর পর থেকেই টিকার 2 ডোজ নিয়েছেন এমন মানুষের সংখ্যা দেশটির মোট জনসংখ্যার শতকরা 67%। বাকি নাগরিকদের টিকার আওতায় না আনা গেলে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো অসম্ভব মনে করছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান। তাই টিকা গ্রহণে সাধারণ নাগরিকদের এগিয়ে আসার আহ্বান ছিল সবার কণ্ঠে। গত 2 দিন ধরে আসলে জার্মানিতে করোনার সংক্রমণের হারটা অনেক বেড়েছে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যারা এখনো টিকা নেননি তাদের মধ্যেই এই সংক্রমণের হারটা বেশি পাওয়া যাচ্ছে। করোনার চতুর্থ ঢেউ মোকাবিলায় দেশটির প্রবীণদের পাশাপাশি ঝুঁকিতে থাকা সকল নাগরিকদের সাথে সাথে ইতিমধ্যে 2 ডোজ নেওয়া সকলকে বুস্টার টিকা দেওয়ার পরামর্শ জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। জার্মানিতে গত বৃহস্পতিবার ও শুক্রবার হাজার হাজার মানুষের নতুন করে করোনায় সংক্রমণ এটিই প্রমাণ করে বিশ্ব এখনো করোনা মুক্ত নয়। তাই বিশ্বের সবগুলো দেশ তাদের স্বাস্থ্য খাতকে নতুন করে করোনা সংকট মোকাবেলায় প্রস্তুত রাখবে, এমনটি প্রত্যাশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আরও ভয়াবহ দূষণের মুখে পড়েছেন শহরবাসীর অভিযোগ, তীব্র বায়ু দূষণের কারণে শ্বাসকষ্টজনিত ও চোখের সমস্যায় ভুগতে হচ্ছে তাদের। এই মুহূর্তে দিল্লি শহরকে দেখলে মনে হতে পারে শহরটিতে শীত জেঁকে বসেছে। কুয়াশার চাদরে মুড়ে আছে পুরো শহর। তবে কুয়াশা নয়, বরং দূষণে ঢাকা পড়েছে রাজধানী দিল্লি। প্রতি শীতেই ঘুরে ফিরে শিরোনামে উঠে আসে দিল্লির বিষাক্ত বাতাসের খবর। প্রতি বছর শীত শুরুর এই সময়টায় ভারতবাসী মেতে ওঠে দীপাবলির উৎসবে। উৎসব ঘিরে ভারত জুড়ে পোড়ানো হয় আতশবাজি। এর ফলে প্রতি বছর রেকর্ড পরিমাণ বায়ু দূষণ দেখা দেয় দিল্লিতে। তীব্র বায়ু দূষণের কারণে এরই মধ্যে অনেকের গলা ও চোখে নানা সমস্যা দেখা দিয়েছে বলে শহরবাসীর অভিযোগ। আজ ভারীপন আজ শ্বাস নিতে একটু বেশিই কষ্ট হচ্ছে। প্রচুর ধুলো চারপাশে, যা বাতাসকে ভারী করে তুলেছে। आज यहाँ पे आबादी भी बहुत कम है। খুব শিগগিরই চোখ জ্বালা পোড়ার সমস্যায় ভুগতে থাকা অনেক রোগীর মুখোমুখি হতে যাচ্ছে আমি। প্রতি বছর এমনটাই ঘটে। আবহাওয়া দফতরের তথ্য মতে রাজধানীতে PM 2.5-এর ঘনত্ব 999 কিউবিক মিটার দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এতে করে শহরবাসীর হৃদরোগ, শ্বাসকষ্টজনিত রোগ, এমনকি ফুসফুসে ক্যান্সার দেখা দিতে পারে। রাইসা জান্নাত। গণমুখী নয় দাবি করে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির আসন্ন বাজেট প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পর্তুগালের বিরোধী দলগুলো। সেক্ষেত্রে সংসদ ভেঙে পুনর্নির্বাচন বা পরবর্তী করণীয় নিয়েই কার্যত দ্বিধা বিভক্ত পর্তুগাল। পার্লামেন্ট ভেঙে 30 জানুয়ারি পুনরায় নির্বাচনের প্রস্তাবের অনুমোদন দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সোজা। তাইকুল হাসান আশিকের রিপোর্ট। 2022 সালে প্রস্তাবিত বাজেট পর্তুগালের সাধারণ মানুষের স্বার্থ রক্ষা না করে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির মনগড়া বাজেট হয়েছে, এমন দাবি ছিল বিরোধী দল, স্টেট কাউন্সিল সহ আইন প্রণেতাদের। আর তাতেই পুনর্নির্বাচনের আশঙ্কায় পড়েছিল পর্তুগাল।
সংসদে বাজেট প্রত্যাখ্যানই সরাসরি নির্বাচন দেওয়ার মতো কারণ হতে পারে না উল্লেখ করে সংসদ বিলুপ্ত করা সহ আলোচনার ইঙ্গিত ছিল রাষ্ট্রপতির। বৃহস্পতিবার দলগুলোর সঙ্গে আলোচনাও করেছেন রাষ্ট্রপতি মার্সেলো রেভেলো ডি সোজা। এমন পরিস্থিতিতে দ্বিধাবিভক্ত ছিল পর্তুগিজরাও। করোনার পর পরিস্থিতি কম বেশি স্বাভাবিকই বলা যায়। কস্তাস সরকারের অধীনে হয়তো আরো কিছুটা সময় ভরসা করা যেত। অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না করে দলগুলোকে আলোচনার অনুরোধ আমার। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি মার্সেলো রেভেলো ডি সোজা। ভাষণেই সংসদ ভেঙে 31 জানুয়ারি নির্বাচনের প্রস্তাবের অনুমোদন দেন তিনি। Uma semana e dia depois da rejeição do orçamento para 2022, জনমত জরিপে সবশেষ জাতীয় নির্বাচনে সোশ্যালিস্ট পার্টির 36% সমর্থন কিছুটা কমেছে। 27% জনসমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সোশ্যাল ডেমোক্রেটরা। তবে সোশ্যালিস্টের মিত্ররা বাজেট প্রত্যাখ্যান করায় কট্টর সেগা পার্টির আরও শক্তিশালী হয়ে ওঠার আশঙ্কাও দেখা দিয়েছে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন। পরিবহন ধর্মঘটের খবর। গণপরিবহন ধর্মঘটের কারণে লঞ্চ টার্মিনালে যাত্রীর চাপ বেড়েছে। সে খবর জানাতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী ফারুক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক। জাফর, আপনি জানেন যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সড়কপথে যখন ধর্মঘট চলছিল পরিবহন মালিক শ্রমিকের, তখনই কিন্তু যাত্রীবাহী লঞ্চ অর্থাৎ নৌপথে যে যাত্রীবাহী লঞ্চগুলো চলছে সেখানে কিন্তু যাত্রীদের একটা প্রচণ্ড চাপ আমরা দেখছি। আমি ভোর থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছি। ভোর 6টায় চাঁদপুর থেকে যে লঞ্চটি ছেড়ে গেছে রাজধানীর সদরঘাটের উদ্দেশ্যে, তাতে প্রচণ্ড একটা চাপ ছিল। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এখনও পর্যন্ত যে আগের যেই ভাড়া আছে অর্থাৎ ঢাকা চাঁদপুর নৌপথে যে পূর্ব নির্ধারিত ভাড়াটি আছে সেই ভাড়ায় কিন্তু নেওয়া হচ্ছে। আমি লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গতকালকে লঞ্চ মালিক সমিতি ঢাকায় একটি জরুরি সভা করেছে। সেই সভায় তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আজ দুপুর পর্যন্ত যদি সরকার তাদের দাবি মেনে না নেয়, অর্থাৎ তারা শতভাগ ভাড়া বৃদ্ধির যেই প্রস্তাব করেছে সেটি যদি সরকার মেনে না নেওয়া হয় তাহলে দুপুরের পর থেকে হয়তো তারা ধর্মঘটে যেতে পারেন, অর্থাৎ লঞ্চ চলাচল অনেকটা বন্ধ করে দিতে পারেন। এটি আসলে তারা জানিয়েছেন। তো আমি যদি যাত্রীদের সঙ্গে কথা বলি, যাত্রীরা আমাকে আরেকটি কথা বলেছে। তারা বলছেন যে আগের ভাড়ায় যেতে পেরে তারা সন্তুষ্ট, তবে লঞ্চের যেই চাপ সেই চাপটি আসলে তারা বরাবরে অভ্যস্ত। কারণ চাঁদপুর থেকে যাত্রীবাহী যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো বেশিরভাগে পাশের জেলা কুমিল্লার দক্ষিণাঞ্চল, বৃহত্তর নোয়াখালী এবং শরীয়তপুরের যাত্রীরাই মূলত চাঁদপুরের লঞ্চ টার্মিনালটি ব্যবহার করে থাকেন। আর চাঁদপুর থেকে রাজধানী ঢাকায় ছোট বড় মিলিয়ে প্রায় 30 থেকে 35টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। একই সঙ্গে চাঁদপুর নারায়ণগঞ্জ এমন আরও 15টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। আপনাকে বলে রাখি যে নদীবন্দর চাঁদপুর হলো এখানে এই একই সঙ্গে সড়কপথের রেলপথ সড়কপথ সেগুলো চালু আছে, অর্থাৎ চাঁদপুর থেকে বিআরটিসির বেশ কয়েকটি বাস বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। একই সঙ্গে চাঁদপুরের সঙ্গে চট্টগ্রামের যে সরাসরি ট্রেন যোগাযোগ অর্থাৎ যে রেলপথটি আছে সেখানে আন্তনগর মেঘনা যথারীতি ভোর 5:15 ছেড়ে গেছে এবং সেটি আবার আজ বিকেল 5:15 চট্টগ্রাম থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে আসবে। একই সঙ্গে আমি যদি যোগ করতে যাই, সাগরিকা নামে আরেকটি মেল ট্রেন আছে যেটি দুপুরবেলায় চট্টগ্রাম থেকে চাঁদপুরে এসে পৌঁছাবে এবং বিকেল নাগাদ আবার সেটি চাঁদপুর থেকে ছেড়ে যাবে। তো চাঁদপুরের যেই যোগাযোগ ব্যবস্থা আসলে এটি নদী বন্দর কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা হলো এখানে সার্বিকভাবে আমি বলে যেতে পারি যে এটি একটি ট্রানজিট পয়েন্ট, অর্থাৎ দেশের এই অঞ্চলের মধ্যে বিভিন্ন জেলা যে যাত্রীরা যাতায়াত করেন তাদের জন্য একটি চমৎকার যোগাযোগ ব্যবস্থা এবং এর প্রধান প্রাণ হচ্ছে মূলত নদীপথ। আর সেই নদীপথটি ব্যবহার করতে যাত্রীরা কিন্তু এক ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করে, অর্থাৎ চাঁদপুর থেকে যে বড় আকারের লঞ্চগুলো রাজধানীর সদরঘাট এবং সদরঘাট থেকে চাঁদপুর হয়ে যে অন্যান্য পথে দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী লঞ্চগুলো চলাচল করে, আসলে সেখানে এখন এই মুহূর্তে সড়কপথে ধর্মঘটের কারণে যাত্রীদের বরাবর একটা চাপ থাকে এবং এটি যখনই সড়কপথের একটা অস্থিরতা তৈরি হয় তখনই কিন্তু যাত্রীরা নদীপথে
পথে যাতায়াতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, অর্থাৎ নিরাপদ হয় এবং ভাড়াটা সাশ্রয়ী হয়, সেখানে যাত্রীদের মধ্যে একটা স্বস্তিও থাকে। তবে এবার লঞ্চ মালিক সমিতির যে একটা নতুন প্রস্তাবনা, অর্থাৎ শতভাগ ভাড়া বৃদ্ধি যে তারা প্রস্তাব করেছে, আসলে এটি যাত্রীদের উপর এক ধরনের চাপ সৃষ্টি হবে। অর্থাৎ এতদিন চাঁদপুর থেকে রাজধানী ঢাকার পথে যাত্রীরা যতটা স্বাচ্ছন্দ্যভাবে যাতায়াত করতেন, এখন যদি বাড়তি ভাড়া নেওয়া হয় সেখানে যাত্রীদের উপর যে চাপটি হবে, এতে তাদের হয়তো অনেকে এই নদীপথে যাতায়াতের যে আগের যে তাদের একটা অভিজ্ঞতা ছিল, আসলে সেখান থেকে হয়তো অনেকে তখন মুখ ফিরিয়েও নিতে পারে। কারণ তাদের সবচেয়ে বড় ভরসা এবং আশ্রয়ের জায়গা ছিল যে নদীবন্দর চাঁদপুর থেকে বিভিন্ন পথে তারা এই যে নৌপথে যাতায়াত করে থাকে, সেই পরিবেশটি তারা বরাবর যেমনটি দেখেছিল এবং এখনও সেটি দেখতে চায়। আর আমি যদি আপনাকে সবশেষ তথ্যটি জানাই যে আজ যদি এই প্রতি ঘন্টা পরপর যদি চাঁদপুর থেকে এই রকম যাত্রীবাহী লঞ্চগুলো ছেড়ে যেতে থাকে, তাহলে সেখানে সড়কপথে এই যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার কারণে সেখানে এই চাপটি থাকবেই। আর এটি শুধু যে এই সময় তা নয়, আমরা দেখি যে যখন বিভিন্ন উৎসব হয়, অর্থাৎ ঈদ বা পূজা পার্বণ যখন আসে, সেই উৎসবগুলোতেও কিন্তু যাত্রীদের একটা প্রচণ্ড চাপ থাকে। আর সেই চাপটি আরেকটি প্রভাব পড়ছে এখন সড়ক পথ বন্ধ হয়ে যাওয়াতে। তা আমি ভোর থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে এখানে মালিক সমিতির যে এখানে তাদের প্রতিনিধি আছে, লঞ্চে যারা দায়িত্বরত আছে, সুপারভাইজার সহ অন্যান্য যারা মাস্টার আছে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে ঢাকা থেকে চাঁদপুরে যাতায়াত করতে তাদের যেই জ্বালানি খরচ, সেই জ্বালানি খরচটি আসলে তাদের এখন বেড়ে যাবে। অর্থাৎ ঢাকা থেকে চাঁদপুরে যেই লঞ্চের যেই ব্যারেল প্রতি যে খরচটি, সেটি এখন প্রতি ব্যারেলে ৩,০০০ টাকা করে বেড়ে যাচ্ছে। ফলে প্রতিটি যাত্রীকে বাড়তি টাকা, প্রতিটি লঞ্চ কর্তৃপক্ষকে বাড়তি টাকা দিয়ে এখন যাত্রী পারাপার করতে হবে। আর যে কারণে তারা এই যাত্রী ভাড়া নির্ধারণ করেছে শতভাগ বৃদ্ধি। অর্থাৎ আগে ১০০ কিলোমিটারের নিচে প্রতি কিলোমিটার যেখানে লঞ্চের ভাড়া ছিল ১ টাকা ৭০ পয়সা, সেখানে মালিক সমিতি এখন নির্ধারণ করেছে ৩ টাকা ৪০ পয়সা। আর ১০০ কিলোমিটারের বেশি হলে সেখানে ১ টাকা ৪০ পয়সা, সেটা নির্ধারণ করেছে ২ টাকা ৮০ পয়সা। তবে তারা সেই প্রস্তাবনাটি দিলেও আপাতত এখন পর্যন্ত সেই আগের ভাড়ায় তারা যাত্রী পরিবহন করছে। তো তাদের আজকে দুপুর পর্যন্ত তারা সরকারকে একটি টাইম ফ্রেম বেঁধে দিয়েছে। সেই টাইম ফ্রেমের হয়তো যদি সরকার যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে হয়তো তারা পরিবহন ধর্মঘট অর্থাৎ যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িক তারা বন্ধ করে দিতে পারেন। তবে এখন পর্যন্ত এটি আমি নিশ্চিত করে আপনাকে জানাতে পারছি না। এই ছিল চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রী পরিবহনের সবশেষ। জাফর। সারা দেশে দুদিনব্যাপী চলছে পরিবহন ধর্মঘট। এর মধ্যেই লঞ্চ মালিকরাও কিন্তু ঘোষণা দিয়েছেন তেলের দাম না কমালে কিংবা ভাড়া সমন্বয় না করলে তারাও ধর্মঘটে যাবেন। চাঁদপুর থেকে সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছে। বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। বিকেল 5:30টা নাগাদ 8 ক্রিকেটার ও 4 সাপোর্টিং স্টাফকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেনি কোনো ক্রিকেটার। দ্বিতীয় দফায় রাতে আসেন আরও 4 জন। তারা ফিরছেন গুটি গুটি পায়ে নতমস্তকে। গেট থেকে করিডোরের দূরত্ব হয়তো মিটার 3-এর বেশি হবে না। তবে এই সময়টুকু ক্রিকেটারদের কাছে মনে হয়েছে অনন্তকাল। যে যেভাবে পেরেছেন আড়াল করেছেন নিজেদের। এর আগেও বিশ্বকাপ কিংবা দ্বিপাক্ষিক সিরিজ কখনো মাথা উঁচু করে, কখনো বা বিরস মুখে বিমানবন্দরে পা রেখেছিল টিম টাইগার। তবে এতটা ম্লান মুখ বোধ হয় এর আগে কখনোই দেখা যায়নি। নতুন দৃশ্যের দেখা মিলেছে আরও। সমর্থক তো দূরের কথা, গণমাধ্যম কর্মী ছাড়া ক্রিকেটারদের ফেরা নিয়ে আগ্রহ ছিল না কারো মাঝেই। এমনকি বিমানবন্দরের নিরাপত্তা কর্মী ছাড়া দেখা যায়নি অন্য কোনো বিশেষ নিরাপত্তা রক্ষীও। প্রথম দফায় আসা 8 ক্রিকেটার আর 4 সাপোর্টিং স্টাফের বিমান অবতরণ করে নির্ধারিত সময়ের মিনিট 25 পরে। তবে ভ্রমণ ক্লান্তি ছাপিয়ে বিশ্বকাপের পারফরমেন্সের ক্লান্তি ছিল তাদের চোখে মুখে। একে একে ব্যক্তিগত গাড়িতে করে বের হয়ে আসেন শরীফুল, নাইম, রুবেল, শামীম, আফিফরা। গণমাধ্যমের সঙ্গে তারা যে কথা বলবেন না সে আভাস মিলেছিল আগেই, হলো তাই। নানা অনুরোধের পরেও নামেনি গ্লাসের কাজ, ফলে পাওয়া যায়নি মন্তব্য।
দ্বিতীয় দফায় দেশে ফেরেন নুরুল হাসান সোহান সহ আরও 4 জন। 2 ভাগে দল দেশে ফিরলেও আমিরাতে থেকে গেছেন রিয়াদ, মুশফিক, লিটন দাস আর তাসকিন। কোচিং স্টাফরা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন 11ই নভেম্বর। এর আগে ইনজুরিতে পড়া সাইফুদ্দিন আগেই ফেরেন দেশে। সাকিব আছেন মার্কিন মুলুকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজে অনিশ্চিত সাকিব আল হাসান, জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। এদিকে টেস্ট সিরিজে সাকিবের ফিরে আসার সুযোগ থাকলেও আগামী 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাইফুদ্দিনকে। তবে শঙ্কা নেই নুরুল হাসান সোহানের। দুবাই থেকে সুমন সরকারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নিয়ন মোহাইমিন। স্বপ্ন ছিল অন্তত সেমিফাইনাল খেলবে টিম বাংলাদেশ, কিন্তু এখন সবার আগে আরব আমিরাত ছেড়ে উড়াল দিচ্ছে দেশের উদ্দেশ্যে। স্থানীয় সময় সকাল 8টা বাজতেই এয়ারপোর্টে হাজির রাবিদ ইমাম, সঙ্গে 7 ক্রিকেটার। মুস্তাফিজের নেতৃত্বে সেখানে ছিলেন আফিফ হোসেন, নাইম শেখ, শরীফুল ইসলাম, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ এবং কোনো ম্যাচ না খেলেও দলের শোভা বাড়ানো পেসার রুবেল হোসেন। চেক ইন কাউন্টারে কিছু সময় পার করতেই তাদের সঙ্গে যোগ দিলেন বিসিবির চিকিৎসক এবং আরেক ক্রিকেটার শেখ মেহেদি। 8 ক্রিকেটার এবং 3 স্টাফের বহর রওনা হয় বাংলাদেশের উদ্দেশ্যে। এর আগে সাংবাদিকদের সঙ্গে ক্রিকেটারদের কথা বলার আয়োজন করা হলেও সেটা এড়িয়ে যান তারা। মনে হচ্ছিল বিশ্ব আসরে তাদের বাজে পারফরমেন্সের সব দায় এই মিডিয়ারই। ক্রিকেটাররা কথা না বললেও সৌজন্যতা বজায় রেখেছেন দেবাশিস চৌধুরী। কথা বলতে এসে দিয়েছেন বড় দুঃসংবাদ। নিয়মিত সাকিবের সঙ্গে যোগাযোগ হলেও পাকিস্তান সিরিজে তার খেলার সম্ভাবনা খুব একটা দেখছেন না বলে জানিয়েছেন তিনি। সাকিব যেখানে আছে সেখানকার ফিজিও এবং সেখানকার ট্রেনারদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের ন্যাশনাল টিমের ফিজিও সাকিবের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরাও রিহ্যাব প্রক্রিয়াটা সেখানে চালানোর চিন্তা করছি। তো যেহেতু গ্রেড 1 ইনজুরি, আমরা ধরে নিচ্ছি যে সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সময় লাগে। সাকিবকে টেস্ট সিরিজে পাওয়ার তাও একটা সুযোগ আছে বিসিবির, কিন্তু সাইফুদ্দিন ছিটকে গেছেন অন্তত 6 সপ্তাহের জন্য, যদিও নুরুল হাসান সোহানকে নিয়ে নির্ভর টিম ম্যানেজমেন্ট। শারীরিক কোনো ক্ষতি হয়নি, যেটা হয়েছে তার রেস্টের পরিমাণটা হয়তো বেড়ে গেছে। তো এখন স্ক্রোটাল অথবা টেস্টিকুলার কনটিউশন, এই সমস্যাটা ঠিক হতে সপ্তাহ 2-1 মতো সময় লাগে। সো অলরেডিও ভালো ফিল করছে। দল 13 সদস্যের হলেও 2 ধাপে দুবাই ছেড়েছেন 9 জন। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস এবং তাসকিন আহমেদ ছুটি কাটাবেন আরব আমিরাতেই। বায়োবাবল ফেটিক দূর করতে যা নাকি খুব প্রয়োজন এই মুহূর্তে। সবাইকে কিন্তু একই ধরনের অবস্থার মধ্যে যেতে হচ্ছে এবং সবাই এই ধরনের বাবল ফ্যাটিক ফেস করছে। সো আমাদের প্লেয়ারদেরকে এটা ফেস করতে হবে। তো এখন এখানের মধ্যে এখন এক একজন প্লেয়ার এক একভাবে জিনিসটাকে রিয়্যাক্ট করছে, সবাই একই রকম না ডেফিনেটলি। সো এই জন্য ঢালাওভাবে কোনো প্রেসক্রিপশন অথবা ঢালাওভাবে কোনো অ্যাডভাইসও দেওয়া এভাবে সম্ভব না। এভাবে তো ফিরে যাওয়ার কথা ছিল না। বাংলাদেশ থেকে আসবার সময় যে স্বপ্ন তারা দেখিয়েছিলেন সমর্থকদের, তার ছিটে ফোটাও যদি পূরণ হতো, তাহলে ফাইনাল না হোক অন্তত সেমিফাইনালের একটা দল হতো বাংলাদেশ। কিন্তু বাস্তবতা বলছে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্ব আসর শেষ করে দেশে ফিরছেন ক্রিকেটাররা। আর যেতে যেতে শুনিয়ে গিয়েছেন আরও বড় দুঃসংবাদ। আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজে ইনজুরির কারণে থাকছেন না সাকিব আল হাসান এবং সাইফুদ্দিন। দুবাই থেকে নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি ভেন্যুতে দর্শকদের জন্য বিনোদনের নানা আয়োজন করেছে আইসিসি। অফিসিয়াল শপ থেকে সমর্থকরা কিনতে পারবেন প্রিয় দলের জার্সি সহ নানা সুভেনির। খেলার পাশাপাশি এই আয়োজন সমানভাবে উপভোগ করছেন সমর্থকরা। আবুধাবি থেকে সুমন সরকারের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। মরুর দেশ মেতেছে ক্রিকেট উৎসবে। আরব আমিরাতের 3 ভেন্যু সেজেছে নতুন রূপে। বিশ্বকাপের উন্মাদনা স্থানীয়দের মধ্যে নেই বললেই চলে। তবে অংশগ্রহণকারী দেশগুলোর সমর্থকদের জন্য বিশ্বকাপ উপভোগের সব ব্যবস্থা করে রেখেছে আয়োজকরা। বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়ামের বাইরে আকর্ষণীয় সব আয়োজন আইসিসির। আছে ফ্যান জোন, প্রিয় দলের জার্সি ক্যাপসহ নানা সুভেনির আইসিসির অফিসিয়াল স্টোর থেকে সংগ্রহ করতে পারবেন সমর্থকরা। আইসিসি স্টোরে পাওয়া যাচ্ছে 9টি পণ্য। জার্সি ক্যাপ ছাড়াও যেখানে আছে চাবির রিং, ওয়াটার বটল, ফ্রিজ ম্যাগনেট। বিশ্বকাপ অভিজ্ঞতা সমর্থকরা যেন দীর্ঘদিন রোমন্থন করতে পারেন তার সবই আছে আইসিসির অফিসিয়াল মার্চেন্ডাইজ স্টোরে। বিশ্বকাপে যেসব দেশ অংশ নিচ্ছে সব দলের জার্সি আমাদের স্টোরে পাওয়া যায়। দর্শকদের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি। দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার সমর্থকরাই বেশি জার্সি কিনছেন।
মাঠে প্রিয় দল হারলে মন খারাপ হবে, তবে স্টেডিয়ামের বাইরে এসে মন ভালো করতে পারবেন সমর্থকরা। সঙ্গে ভোট দেয়া যাবে প্রিয় খেলোয়াড়কেও। খেলার বাইরে এসবেও বিনোদনের উপলক্ষ খুঁজে নিচ্ছেন দর্শকরা। খেলার আগে পরে অনেক দর্শকই এখানে আসছেন। আমাদের এই আয়োজন অনেকেরই ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে এখানে এসে, আমি অনেক মজা করেছি। আমার সব থেকে ভালো লেগেছে এসবই ছিল ফ্রি। করোনাকালে ক্রিকেটের মহাযজ্ঞ, আছে অনেক বিধিনিষেধ, তবে এই আয়োজনগুলো মাঠের খেলার বাইরে পুরো আসরকেও করে প্রাণবন্ত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, আবুধাবি। সমুদ্র সৈকত কক্সবাজারে শুরু হয়েছে দুদিন ব্যাপী বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। সমুদ্রের নীল জলরাশিতে ঢেউয়ের সঙ্গে মিতালি করে অপূর্ব ক্রীড়াশৈলী প্রদর্শন করছেন শতাধিক সার্ফার। সার্ফিংয়ের মাধ্যমে বিদেশি সার্ফার এবং পর্যটকদের কাছে কক্সবাজারকে আকৃষ্ট করার জন্য যা যা করার দরকার সব করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সার্ফিং বাংলাদেশের মানুষের কাছে খুব একটা পরিচিত না হলেও খুবই দৃষ্টিনন্দন একটি খেলা। এই খেলার জন্য সাগর ও সাগরের ঢেউ প্রয়োজন হয়। কক্সবাজার সমুদ্র সৈকত সার্ফিং এর জন্য সবচেয়ে নিরাপদ। করোনার কারণে গেল 2 বছর কক্সবাজার সমুদ্র সৈকতে আয়োজন হয়নি সার্ফিং এর। তবে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর সৈকতের কলাতলি পয়েন্টে 2 দিন ব্যাপী শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। সৈকতে নেই বিশাল বিশাল ঢেউ। সার্ফিং প্রতিযোগিতার এখন মৌসুম নয়, তারপরও সার্ফাররা অংশ নেন প্রতিযোগিতায়। সার্ফাররা বলছেন এই সার্ফিং এর মাধ্যমে নিজেদের এবং দেশকে এগিয়ে নিতে চান তারা। সার্ফিং করে আমরা প্রায় 7 বছর সার্ফিং করি। আমি এত বড় হয়েছি সার্ফিং এর মধ্যে। আমি সার্ফিং করে অনেক এগিয়ে যেতে চাই। সার্ফিং প্রতিযোগিতার মধ্যে আমার আশা হচ্ছে আমি সার্ফিং করে আপনার এখানেও কন্টেস্ট করব আর বাইরে যাওয়ার স্বপ্ন আছে। আমরা সার্ফিং করি আর আমাদের দেশ অনেক কেউ আছে সার্ফিং চিনে না, আমরা ওদেরকে চিনাতে চাই। প্রতি বছর প্রতিযোগিতায় অংশ নেন 40 জনের বেশি বিদেশি সার্ফার বিচারক, কিন্তু করোনার কারণে এবার বিদেশি বিচারক আসেনি। আমাদের মধ্যে থেকে আমাদের যারা সিনিয়র সার্ফার আছে, যারা বিদেশে খেলতে যায়, তাদেরকে আমরা জাজ বানাবো, তাদের তত্ত্বাবধানে হচ্ছে। আর প্রতিযোগিতার উদ্বোধক জানালেন সার্ফিং প্রসারের মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্প এবং বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতে পরিচিতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। শুধু সার্ফিং যে পর্যটনের জন্যই প্রয়োজন তা না, সার্ফিং একটা চমৎকার ক্রীড়া। এই ক্রীড়াটাকে একটা জাতীয় পর্যায়ে আরো গ্রহণযোগ্য বা আরো অ্যাট্রাকটিভ করার জন্য যা যা করা দরকার সমস্ত কাজই আমরা করব। এবারের আসরে দেশের 107 জন সার্ফার অংশ নিচ্ছে। সিনিয়র, মহিলা ও জুনিয়র এই 3 বিভাগের চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান পাওয়া সার্ফারদের ট্রফি ও পদক ছাড়াও দেয়া হবে অর্থ পুরস্কার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাস ট্রাক বন্ধ থাকায় বগুড়ায় পাইকারি বাজারে সবজির দাম কমে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহাস্থানগড় হাটে আছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজেদ, কি অবস্থা সবজির দামের? হ্যাঁ জাফর, আপনি জানেন যে গতকাল থেকে বগুড়াতে যে ধর্মঘট কর্মবিরতি, সে কর্মবিরতিটা শুরু হয়েছে। তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কিন্তু এই কর্মবিরতি চলছে। আর এই কর্মবিরতি চলাকালীন কিন্তু এখানে যে সবজির বাজার, সে সবজি বাজারে কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে। যারা পাইকারিরা বিভিন্ন স্থান থেকে এখানে আসেন সবজি কিনতে, তারা কিন্তু সবজি ঠিক মতন এখনো কিনছেন না। এবং বিভিন্ন স্থানে যে এখান থেকে যে সবজিগুলো যায়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন স্থানে সে যারা কেনেন তারা কিন্তু এখন অনিশ্চয়তার মধ্যে পড়ছেন। তারা সবজি কিনবেন কিনা এই শঙ্কায় তারা রয়েছেন। এবং কৃষকরা যারা সবজি এখানে হাটে নিয়ে আসেন, তারাও কিন্তু চিন্তা করছেন যে সবজি নিয়ে যাওয়ার পরে তারা ঠিক মতন দাম পাবেন কিনা। এই পরিস্থিতিতে কিন্তু আজকে হাটটি চলছে। মহাস্থান যে বড় সবজি পাইকারি বাজার, সে সবজি পাইকারি বাজার চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু সবজি এখানে সরবরাহ হয়েছে। এখানে কফি, মূলা, শিম থেকে আরম্ভ করে সব ধরনের সবজি কিন্তু এখানে সরবরাহ হয়েছে। এবং এই সরবরাহ বৃদ্ধির কারণে কিন্তু দামটা যে কৃষক যে কাঙ্ক্ষিত তারা দামটা আশা করেছিল যে দামটি পাবে, সেই দামটি কিন্তু তারা পাচ্ছে না। এখানে আজকে যদি আমি
আমি বাজারটা বলতে চাই, যেখানে এখানে ফুলকপি ভালো মানের যে ফুলকপি, সে ফুলকপিটা কিন্তু 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং তার চেয়ে যে একটু কম মানে মানের যে মূল্য, সে মূল্যটা যে কফি, সে কফিটা কিন্তু বিক্রি হচ্ছে আরো কম দামে। এক্ষেত্রে মূলার কেজি 20 টাকা কেজি দরে এখানে মূলা বিক্রি হচ্ছে। তাছাড়া এখানে বাঁধাকপি প্রতি পিস 15 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে। যে বাঁধাকপি ওজন প্রায় 1 কেজি পরিমাণ, সেটা কি 15 থেকে 20 টাকা প্রত্যেকটি পিস বিক্রি হচ্ছে। এই অবস্থায় এখানে বিক্রি হচ্ছে। এখানে যে পাইকারি যারা কিনেন, তারা যেটি বলছেন যে প্রতি লিটার যদি ডিজেলের মূল্য 15 টাকা বাড়ে, সেই বাড়ার কারণে তাদের যে খরচ হবে প্রত্যেকটা সবজি কেজি প্রতি 2 থেকে 1 টাকা কেজি কিন্তু বাড়বে। এছাড়া তারা আরেকটা অভিযোগ করছে যে যমুনা সেতু যে টোলটা, সে টোলটা কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে। ফলে তারা একটা অনিশ্চয়তার মধ্যে তাদের ব্যবসাটা নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। তারা বলছেন যে এভাবে যদি ব্যবসা চলে, তাহলে এই প্রভাবটা কিন্তু সম্পূর্ণটা গরিবের উপর পড়বে। যারা খেটে খাওয়া মানুষ, সে খেটে খাওয়া মানুষগুলো কিন্তু এর প্রভাবে ভুক্তভোগী হবেন। অর্থাৎ যারা রিক্সা চালক, ভ্যান চালক এবং যারা স্বল্প আয়ের যে যারা চাকরি করেন, তাদের উপর এই প্রভাবটা পড়বে। তারা বলছেন যে ইতিমধ্যে যারা কিনে খাওয়া মানুষগুলো, ইতিমধ্যে তারা বলছেন যে এখানে তেলের দাম বৃদ্ধি হচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে। এই অবস্থায় যদি ডিজেলের দাম বৃদ্ধি হয়, সেক্ষেত্রে তাদের যে প্রভাব, সে প্রভাবটাই তারা টিকতে পারবে না। এই জন্য তারা কিন্তু সরকারের কাছে বারবারই দাবি রাখছেন যে এই যে ডিজেলের মূল্য যে বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধির কারণে যে প্রভাবটা পড়বে, এটি যেন না পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের আক্ষেপটা জানিয়েছেন। আর এখানে মোটর মালিক এবং মোটর শ্রমিকরা যেটা বলছেন, তারা কিন্তু এই যে ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদটা খুব একটা করছেন না। তারা প্রতিবাদ করছেন তাদের ভাড়া বৃদ্ধির কারণ, বৃদ্ধির নিয়ে। তারা চাচ্ছেন যে তাদের ভাড়া আরো বৃদ্ধি করা হোক, যাতে করে তাদের যে ডিজেলের মূল্যটা বেড়েছে, সে মূল্যটা তারা সমন্বয় করতে পারে। এই জন্য তারা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কিন্তু তাদের কর্মবিরতিটাই চালাচ্ছেন। আর এখানে যে কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতিতে কিন্তু মহাসড়ক, ঢাকা রংপুর মহাসড়কে যে যান চলাচল, সে যান চলাচল কিন্তু অনেকটা কমে গেছে। আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি এখানে কিন্তু বাস এবং ট্রাক, যেটা পণ্য পরিবহনের ট্রাক এবং বাস কিন্তু এখানে চলাচল করতে আমরা দেখিনি। যে দুই একটা আমরা দেখেছি, তা খুবই স্বল্প পরিমাণ। এবং এই যে মালগুলো যারা আজকে কিনবেন, তারা অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছেন যে কিভাবে তারা মালগুলো পাঠাবেন। তো এই ছিল আমার কাছে জাফর, বগুড়া এই কাঁচা বাজার থেকে সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাজেদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশ জুড়ে চলছে দ্বিতীয় দিনের গণপরিবহন ধর্মঘট। জনদুর্ভোগ চরমে, রোববারের আগে প্রত্যাহার না করার ঘোষণা মালিক সমিতির। হাইড্রোজেন ফুয়েলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। বর্জ্য ও পানি থেকে উৎপাদনের গবেষণা প্রায় শেষ। চট্টগ্রামে ল্যাব স্থাপন, আগামী বছর বাণিজ্যিকভাবে শুরুর আশা। প্রান্তিক জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনতে আজ থেকে 7 দিন কমিউনিটি ক্লিনিকে চলবে গণটিকা দান। দেয়া হবে সিনোফার্মের ভ্যাকসিন। একটু গন্ডাগার শিখতে পারলেই সে মিস্ত্রি, আর অনেকে আছে মনে করেন জাহাজ কোনো রকম একটু চালাইতে পারে, হেও সুকানি। নদীপথে আতঙ্ক 7,000 অবৈধ বাল্কের। অদক্ষ চালকের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা, ঝড়ে প্রাণ। বালু ব্যবসায়ীদের দৌড়াতে আনা যাচ্ছে না নিয়ন্ত্রণে, বলছে বিআইডব্লিউটিএ। এবং হতদরিদ্রদের টার্গেট করে 10,000 টাকায় বাড়ি দেওয়া সহ নানা লোভনীয় অফারে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। থানায় ভুক্তভোগীদের অভিযোগ, চক্রের মূল হোতাকে ধরতে অভিযান। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।